কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমরা টেকনিক্যালি যাদবপুর এবং সোনারপুরের একটা ঘটনা উপস্থাপন করছি। এখানে মাল্টিপল জিনিসপত্র আপনারা জানতে পারবেন। অ্যাকচুয়ালি এই যে স্পিরিচুয়াল ফিল্ড বা এই যে প্যারানর্মাল অকারেন্স যখন হয়, মানুষ কিভাবে সাফার করে, ভয়টাই কি আলটিমেট নাকি এর সাথে সাথে আরও প্যাথেটিক কিছু জড়িয়ে রয়েছে, এই সবটা কিউরিওফাইটের আজকের ঘোষলি কল রেকর্ডিংয়ে আপনারা জানতে পারবেন। ঘটনাটা বেশ বড় একটা ঘটনা, শেষ অবধি শুনুন, জানান আপনাদের কেমন লাগছে। আপনারা আজকের এই এপিসোড কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমি জানিয়ে রাখি, আপনারা যদি নিজের লাইফে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপার, এরকম কোনো প্যারাসাইকোলজিক্যাল ব্যাপার আমার সাথে শেয়ার করতে চান, কোনো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স অথবা তন্ত্র রিলেটেড কিছু জানতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো সৌম্যদীপ, কেমন আছো? দাদা ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি ভাই। তো তুমি যোগাযোগ করেছিলে এবং যোগাযোগ করার পর যে বিষয়গুলো জানিয়েছো না, ঠিক আছে, টু বি অনেস্ট খুবই ভয়ের কিছু ঘটনা তোমার একদম। পরিবারের সাথে, তোমার সাথে ঘটেছে। যাদবপুরে থাকো তাই না? না, এখন কারেন্টলি আমরা সোনারপুরে থাকি, বাট যাদবপুরে আমাদের একটা বাড়ি ছিল, তো ওটা জুড়েও কিছুটা আছে ঘটনাটা। কি হয়েছিল বলো তো? মানে মেইনলি ঘটনাটা হচ্ছে, আমাদের যাদবপুরে একটা বাড়ি ছিল, তো ঘটনাটা অনেক বছর আগেকার, মেইনলি স্টার্টিংটা অনেকটা বছর আগেকার। আমার যে গ্রেট গ্র্যান্ডফাদার ছিলেন, ওনার একটা আদেশ মতন ছিল যে আমাদের বংশে কখনো কেউ পাকা বাড়ি করবে না। আমার ঠাকুরদারা হচ্ছে 3 ভাই। আমার ঠাকুরদা সব থেকে ছোট ছিল, বড়, মেজো, ছোট। আমার ঠাকুরদা সব থেকে ছোট। আমাদের ফ্যামিলিতে আমাদের ঠাকুরদাদের সাথে আমার ঠাকুরদার কাকা এবং পিসিও থাকতো, এবং দুজনই আনম্যারিড। আর আমার যে ঠাকুরদার কাকা ছিলেন, উনি একটু সাধক ছিলেন, উনি মৌন ব্রত নিয়েছিলেন। তো ওই যে ঠাকুরদার বাবা, উনি আদেশ করেছিলেন কখনো কেউ পাকা বাড়ি করবে না। এবার এটা খুবই সারপ্রাইজিং ছিল, কারণ সবাই ওই সময় খুব ভালো চাকরি করতো, সরকারি চাকরি, এবং পয়সাও যথেষ্ট ছিল, তো কেন পাকা বাড়ি করবে না, এটা খুবই সারপ্রাইজিং। তো আস্তে আস্তে আমার ঠাকুরদার বিয়ে হলো, আমার বাবা জন্মগ্রহণ করলো। তো একটা ফেনোমেনন, যে জিনিসটা হচ্ছে খুবই আজব ব্যাপার, মানে এভরিডে, ইচ অ্যান্ড এভরিডে, ঠিক যখন রাত্রি বাজে 12টা, আমাদের বাড়ির পাশেই একটা তার ছিল, লোহার তার। বাড়িটার যে লোহার তার ছিল, লোহার তারটা এমনি এটা যেখানে কাপড় জামা মেলে, ঠিক রাত্রি যখন বাজবে 12টা, হঠাৎ করে না সবাই শুনতে পায় যে তারটা নিজের থেকে নড়ে উঠছে, জাস্ট নিজের থেকে কিরকম একটা ধপ করে আওয়াজ আসে আর তারটা নড়ে উঠছে। খুবই মানে আশ্চর্য ব্যাপার এটা। এবং অ্যাজ ইউজুয়াল সবাই ভয় পেয়ে যায়। ফার্স্টেই সবার মাথায় আসে চোর, কারণ ভূত বা এসব ধরনের জিনিস শর্ট করে কারোর মাথায় আসে না। এবার সবাই ভাবে চোর। 1-2 দিন এরম হয়েছে। এবার একদিন এরম ভাবেই হচ্ছে বলে সবাই ঠিক করলো যে না, জেগে থাকবে, দেখবে কি হচ্ছে। তো ওই দিন রাত্রি সবাই জেগেই আছে, জানলা খোলা। তো ঠিক সময় রাত্রি 12টা বাজলো, এবং হঠাৎ করে না কিরকম একটা মানে ঠান্ডা ঠান্ডা ভাব হলো, আর তারটা সবার চোখের সামনে তারটা নিজের থেকে যেন নড়ে উঠলো। মানে যে কেউ যেন এসে টান দিয়ে মারলো, মেরে ওটা তারটা নড়ছে, নিজের থেকে নড়ছে, সবার চোখের সামনে। কেউ ছিল না, কিন্তু কেউ ছিল না, নো ওয়ান। রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই। রাত্রি তখন বাজে 12টা, এবং সবাই খুবই ভয় পেয়ে যায়, কারণ কারোরই মাথায় আসছে নাকি। তো ঠিক করা হলো যে পরের দিন ওই যে আমাদের ঠাকুরদা যে কাকা ছিলেন, ওনার গুরুদেবকে ডাকা হবে বাড়িতে, কারণ জিনিসটা খুবই মানে সারপ্রাইজিং এবং ভয়ানক। পরের দিন উনি এলেন, এসে উনি গণনা করলেন, সব দেখলেন, এদিক ওদিক মাটি নিয়ে দেখলেন। দেখে উনি চুপচাপ কিছুক্ষণ বসলেন, বসে আমার যে ওই ঠাকুরদার যে কাকা ছিলেন ওনার দিকে তাকিয়ে বললেন একটাই কথা। ফার্স্ট কথাটা এটা ছিল যে ওই তার যাতে কখনো খোলা না হয়,
কারণ ওই তার খুললে মুখার্জি বংশ ধ্বংস হয়ে যাবে। তারটা খুললে? হ্যাঁ, তারটা খুললে মুখার্জি বংশ ধ্বংস হয়ে যাবে, এবং যে খুলবে তার গতি খুবই খারাপ হবে, খুবই খারাপ। কেন, যখন জিজ্ঞেস করা হলো, বলছে একটা কিছু শক্তি আছে যে প্রত্যেক রাত্রি 12টা নাগাদ ওখান দিয়ে ফেরে এবং ফিরে এসে ওই তারে ধাক্কা খায়, সেই জন্যই এখনো সব ঠিক আছে। এবার যথারীতি গুরুদেবের আদেশ ছিল এটা, মানে উনিও বলে দিয়েছিলেন, এবং আমার ঠাকুরদার বাবা তারও একই কথা, সবাই মেনে নিল। এবং আস্তে আস্তে জিনিসগুলো ভুলেও গেল, আর কিছু সেরকম হচ্ছিল না, আনটিল আমার বাবা যখন বড় হলো, চাকরি করতে শুরু করলো। এবার আমার ঠাকুরদার বাবা ততদিনে দেহ রেখেছেন, উনি মারা গেছেন। এবার বাবা এখনকার সময়ের লোক, পড়াশোনা করেছে, চাকরি করে ভালো জায়গায়, গভর্নমেন্ট জব করে। তো বাবা মানে বুঝতে পারছে না যে এরকম কেন হবে জিনিসটা, যে পাকা বাড়ি কেন করা যাবে না, এরকম ভাবে তারের ব্যাপারটা কি, বাবা তো সব একদমই মানেন না, উনি একদম মানে আধুনিক ব্যাপার সবার সব। তো ওইদিকে বাবার যে জেঠি ছিলেন, আমাদের যে বড় জেঠি ছিলেন, মানে বড় যে বাবা ছিলেন, বড় জ্যাঠা, তা ওনারা আলাদা শিফট হয়ে গেছিল এই ফ্যামিলি অ্যাফেয়ার্স এর জন্য। আচ্ছা। তো ওই সময় বাবার মেজো জেঠি আর আমার বাবারা একসাথে থাকতো, আর আমার একটা পিসি আছে, তো সবাই একসাথেই থাকতো। এবার ফ্যামিলি অ্যাফেয়ার্স এর কারণে বাড়িটা ভাগ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, থার্ড পার্টি ইনভলভ ছিল অ্যাজ ইউজুয়াল। কি হয়, ওই যে জেঠি ছিলেন, উনি ঝামেলা করতে করতে ওই তারটা গিয়ে টেনে খুলে দেয়, তারটা গিয়ে টেনে খুলে দেয়। এবং ওই মোমেন্টে সেরম কিছু হয়নি, তবে আমাদের ওনার পার্টটা তো বাড়ি ছিল, উনি বাড়ি করছিলেন ভিত করিডোরে, ভিত মানে ভিত তো সেরকম ভাবে করাই ছিল অল্প অল্প। মেনলি বাবাদের দিকটা, বাবা এটা প্রমোটিং এ দিয়েছিল। তো ভিত যখন করছে ওই দিন, ভিতের দিন যেদিন ছিল, যখন ঘোরা হচ্ছে, একজন মজদুর ছিল, সে খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে যে শাবল থাকে না, শাবলটা মাটিতে মেরেছে, শাবলটা ছিটকে এসে ওই মজদুরের মাথায় লাগলো গিয়ে, আর ওখানেই স্পটে শেষ হয়ে যায়। কি বলছো গো? হ্যাঁ হ্যাঁ, স্পটে শেষ। আর ওর কিছু করার ছিল না। সবাই এবার সবাই তো মানে বুঝতে পারছে না যে হলো কি, মানে এমন কি জিনিস আছে যেখানে শাবলটাকে ধাক্কা খেলো আর ছিটকে এসে লাগলো। ঘোরা হলো জায়গাটা, অনেক মানে লোক তো প্রচুর জমে গেছিল, বাবাও চলে এসেছিল, সবাই চলে এসছে, পুলিশও ইনভলভ হয়েছিল কারণ একজন মারা গেছে ওখানে। ঘুরে দেখা যায় একটা লাল কলসি, মানে কলসি টাইপের, পুরোটা একটা লাল কাপড় দিয়ে ঘেরা, আর হাড়, মানুষের হাড়। সবাই তো মানে খুবই আশ্চর্যজনক ব্যাপার, ভয় পেয়ে গেছে, অনেক লোক মানে জমায়েত হয়, সবাই দেখতে আসে ব্যাপারটা, এবং কারণই মাথায় আসছে না ব্যাপারটা যে কি হয়েছে। তো তখন ওখানেই ওদের ওখানে একজন, উনি পুরোহিত ছিলেন, উনি পুজো টুজো করতেন। তো উনি বললেন যে একটা পুজো টুজো দেওয়া হোক, শান্তি সস্তান করা হোক, কিছু একটা করা হোক। তা করার আগে ওগুলো করা হলো, বাট কিছু সেরকম রেজাল্ট এলো না, কারণ ওই যে ওই জিনিসটা হলো, তারপরেই আসল ঝামেলা শুরু হলো। তোমার যদি বলি, তুমি মনে রেখেছো নাকি, উনি বলেছিলেন এই গুরুদেব যে মুখার্জি বংশ ধ্বংস হয়ে যাবে যদি তার খোলা হয়। তাই হলো, বাবারা ওখান দিয়ে পুরো প্লটটা আমাদের হাতছাড়া হলো, বাবা ঠকে গেল যে প্রমোটারকে দিয়েছিল, পুরো প্লট হাতছাড়া হয়ে গেল, এখান দিয়ে বাবাদেরকে শিফট করতে হলো। এবং ওই যে জেঠি ছিল বাবার, ওনার ছেলে, সেও মানে বাজের দিকে চলে যায়। এবং ওই জেঠি স্পেশালি, উনি জেঠিকে যদি বলি, আমি ওনার ছবি দেখেছিলাম, উনি যথেষ্ট সুন্দরী মহিলা ছিলেন, লম্বা চওড়া। কিন্তু যখন ওটা এত কিছু হওয়ার পর ওনার যে তখন যে ফিজিক্যাল কন্ডিশন দেখে চেনা যাবে না, পুরো নরকঙ্কাল হয়ে গেছিল, নরকঙ্কাল। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ওখান দিয়ে বাবারা শিফট করে এসে সোনারপুরে আসে। ওখানে বাবার বিয়ে হয়, আমি হই। তো কিছু বছর এখানে এদিক ওদিক করে 2011 সালে আমাদের এই সোনারপুরের বাড়িটা কেনা হয়। আর বাবারা এসছে এখানে 2006 সালে, সরি 2005 সালে এসছে, 5 সালে, 6তে বাবার বিয়ে। 11 সালে কেনা হলো এই বাড়ি। বাড়ি যথেষ্ট বড় বাড়ি, আমার ঠাকুরদা, ঠাকুমা, আমি, আমার মা আর বাবা। এবার যাদবপুরের কেসটা কিছুটা হলো, ওখানে গিয়ে থামলো, কিন্তু সম্পূর্ণভাবে মেটেনি, কারণ ওখানে ব্যাপারটা হচ্ছে আমাদের নিজস্ব ভাবে না অনেক কিছু ঝামেলা লেগেই থাকতো, মায়ের কাছে শুনেছি। মানে কোনো কিছু যেন কমপ্লিট হচ্ছে না, জিনিসটা সব যেন এগিয়ে গিয়ে আটকে যাচ্ছে, এগিয়ে গিয়ে আটকে যাচ্ছে। তো এনিওয়েজ বাড়ি কেনা হলো, আমি তখন খুবই ছোট, মানে 5 বছর আমার সবে, 4-5 বছর। এই বাড়িতে আসার পর থেকে বেসিক্যালি আমার মা আর আমার ঠাকুরদা না একটু কিছু
স্পেশাল মানে আলাদা রকমের চেঞ্জ বুঝতে পারতো। তোমার যদি বলি, মানে আমার মা যেরকম দাঁড়িয়েছিল একটা জায়গায় রান্না করছিল, করতে করতে হঠাৎ করে মার যা কিরম একটা মানে ওই গায়ে কাঁটা দিয়ে উঠলো, হয় না, ওই ঠান্ডা একটা হাওয়া এলো, গায়ে কাঁটা দিয়ে উঠলো, আর হঠাৎ করে মনে হলো পেছন দিক থেকে যেন সরে গেল। মানে দাঁড়িয়েছিল, এতক্ষণ ধরে দেখছিল এবং সরে গেল হঠাৎ করে। এবং এরকম ধরনের জিনিস আমার ঠাকুরদাও দেখেছে, ফিল করেছে। মানে টিভি দেখছে, দেখতে দেখতে হঠাৎ করে চোখটা আর চোখ গেল ওই দরজার দিকে, দেখলো কেউ একটা দাঁড়িয়ে ছিল, ওরকম ভাবে দৌড়ে চলে গেল এরকম ভাবে। এবং মাঝে মাঝেই তোমার একটা মানে কিরকম একটা আটকিসতে কিরকম একটা মানে একটা গন্ধ বেরোতো, ঠিক আছে? কিরকম গন্ধ? মানে কিরম একটা যেন ওই পচা পচা কিরম একটা ওই আস্তে আস্তে কিরম একটা ওরম ধরনের মানে মাঝে মাঝেই বেরোতো। এবং ঠিক এখানে রাত্রি 11:30-12টা বাজলেই প্রত্যেক দিন ছাদে কেউ যেন দৌড়াচ্ছে এমন আওয়াজ আসছে, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত। আমাদের বাড়িটা খুবই বড় বাড়ি, দুটো লম্বা লম্বা বারান্দা, একতলাতেও অনেক বড় স্পেস, বাড়ির পেছনে বাগান, বিশাল বড় বাগান, বাগানের ওই পারে একটা ডোবা টাইপের পুকুর, আর লাগো আরেকটা বাগান। তো আমাদের বাড়ির ছাদও অনেক বড়। তো মনে হচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত কেউ জোরে জোরে দৌড়াচ্ছে। এবার একদিন এরকম হচ্ছে, তো আমার বাবা ঠাকুরদা গিয়ে দেখতে গেল যে কি আছে ওখানে, কে দৌড়াচ্ছে। গিয়ে লাইট টাইট মেরে দেখলো কাউকে দেখতে পেলো না, কাউকে না। তো ওরা ভাবলো হয়তো বিড়াল টিড়াল, আমাদের এখানে ওই সময় সরেলের উৎপাত খুব ছিল, যে ভাম বিড়াল যেগুলো হয়। কিন্তু ব্যাপারটা সেটা রোজকার জিনিস হয়ে যাচ্ছে। এর মধ্যেই আমার ঠাকুরদা মারা যায়, আমার ঠাকুরদা ক্যান্সার হয়েছিল, আমার ঠাকুরদা মারা যায়। ওইটা হয়তো এইভাবে এটার সাথে রিলেটেড নয়, নর্মাল ডেথ ছিল। তো ওই ঠাকুরদা মারা যাওয়ার 2012 সালে মারা যায়। তারপরে পরে না, আর একটা কথা বলে রাখি কৌস্তবদা, আমাদের জবে থেকেই বাড়িতে কেস ছিলাম, আমাদের পাড়া প্রতিবেশীরা না আমাদের দিকে একটা আলাদা নজরে দেখতো। মানে কিরম একটা হয় না, মানে এটা কিরম একটা দৃষ্টিটা এটা অন্যরকম ছিল। মানে কি করে বলি, মানে নট নর্মাল, মানে যেন আমরা কোনো এলিয়েন কেউ, মানে আমরা অন্য কোথাও থেকে এসেছি এরকম ধরনের, ঠিক আছে? ওই সময় প্রথম প্রথম কেউ সেরকম কথা বলতো না আমাদের সাথে, একটু এড়িয়ে যেত আমাদেরকে, যেহেতু আমরা এই বাড়িটা কিনেছি, আমরা বুঝতাম না। এবার আমার ঠাকুরদা মারা যায়। একদিন কি হচ্ছে, আমি তখন আমার বাবা আমার সাথেই শুতাম। তো একদিন রাত্রেবেলার ঘটনা আমরা সবাই খেয়ে দিয়ে শুয়েছি, রাত তখন বাজে 2-2:30 হবে। হঠাৎ করে আমার মা চেঁচিয়ে উঠে পড়লো বিছানা থেকে, ঘামছে পুরো। আমার বাবাকে ডাকছে, তুমি ওঠো, তুমি ওঠো। বাবাও ঝড়পড় করে উঠলো, যে কি হয়েছে, কি হয়েছে? মা বলছে, মা শুয়েছিল, ঘুমাচ্ছিল, হঠাৎ করে মা না চোখটা নিচের থেকে যেন খুলে গেল। মানে এরকম, হ্যাঁ, মানে নিজের থেকে যেন খুলে গেল, মানে ঘুমটা ভেঙে গেল, মানে কেউ যেন টেনে খুলে দিয়েছে এমন ব্যাপার, ঠিক আছে? এবং নিজের থেকে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, এবং মা জল তেষ্টা পেলো প্রচন্ড, তো মা উঠে বসলো। এবার আমাদের যে ঘরে শুতাম তার লাগোয়াই একটা বারান্দার এপারে বাগান। এবার ব্যাপারটা হচ্ছে, মা না আবার একটা কিরকম একটা পচা পচা গন্ধ পাচ্ছে, ঠিক আছে? তো মা এদিক ওদিক দেখছে কোথা দিয়ে আসছে, কোনো কিছু মরলো টললো নাকি। তো মার চোখ গেল ডিরেক্ট আমাদের জানলায়, যেটা বারান্দার সাথে কানেক্টেড। মা আর জল খেতে পারছে না এমন জিনিস দেখলো ওখানে। মা দেখছে একটা মহিলা, লাল পাড় শাড়ি, তার কপালে এত বড় টিপ, চুলগুলো খোলা, হাত বেরিয়ে এরকম ভাবে মার দিকে আসছে এগিয়ে, গলা টিপে। মা, হ্যাঁ, পুরো চোখ লাল লাল। মা ওই দেখে আর সামলাতে পারেনি, মা চেঁচিয়ে উঠেছে। এবং মা বুঝতে পারছে না মা স্বপ্ন দেখেছে না সত্যি দেখেছে, কারণ জিনিসটা এমন ছিল, হয় না যে বুঝতে পারে না মানুষ। তো মার কথা অনুযায়ী মা সত্যি দেখেছে, ওটা সত্যিই দেখেছে ওরকম। বাট বাবা তো মানতে চাইছে না জিনিসটা। বাবা বলছে, তুমি স্বপ্ন দেখেছো, তুমি রাত্রেবেলা ঘুমাও। কারণ এই সময় বেকার বেকার যদি আমি উঠে পড়ি আবার, আমি যখন ছোট ছিলাম, তো জিনিসটা বাবা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। তো মাও একটা টাইমের পর মেনে নিল, হ্যাঁ তো স্বপ্নই দেখেছে। তাও একটা খুঁত হচ্ছিল। ওই দিক দিয়ে আমার ঠাকুমাও জিজ্ঞেস করছে যে কি হয়েছে, আমার মা এরকমভাবে চেল্লামেল্লি করছে কেন, কি হয়েছে? তো বাবা ধামাচাপা দিয়ে শুয়ে পড়লাম সবাই। বাবা পরের দিন যখন অফিস যাবে রেডি হচ্ছে, মা সবকিছু গুছিয়ে দিল, বাবা বেরোলো। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই না আরেকটা বাড়ি, ওখানে একটা বারান্দায় একটা দিদা থাকতো। সে না আমার বাবা যে বেরোচ্ছে অনেকক্ষণ ধরে বাবার দিকে তাকিয়ে আছে, এবং রোজই তাকিয়ে থাকতো, যেন কিছু বলতে চায় কিন্তু বলে উঠতে পারছে না আর কোনো কারণে। ওই দিন বাবা যাচ্ছে, বাবা তাকালো ওনার দিকে, বাবা বুঝতে পেরেছে কিছু একটা বলতে চায় উনি। বাবা ওনার কাছে গেল, জিজ্ঞেস করলেন যে মাসিমা আপনি কি কিছু বলতে চান? উনি কিছুক্ষণ মানে একটু হয় না যে চুপ হয়ে গেল, যে আবার তারপর বলা শুরু করছে। এবার
তো ওরকম হয়ে গিয়ে উনি বাবার দিকে তাকে বলছে যে বাবা একটা কথা বলি, তোমরা এই বাড়ি কিনেছো ভালো, তবে বৌমাকে না কখনো সন্ধ্যের পর বাগানের দিকে যেতে দিও না। বাবা একটু মানে সারপ্রাইজড হয়ে গেল যে বাগানের দিকে তো যাবে না, কেন যাবে না? উনি বাবা বলছেন ওনাকে যে এমনিও তো বৌমা বাগানের দিকে যায় না, তবে কেন যাবে না যদি একটু বলেন। উনি কিছু সেরকম বললেন না, ব্যাপারটা মানে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তো বাবা সেরকম ঘাটায়নি, বাবা চলে যায়, অফিস চলে যায়, বাবা দেরি হচ্ছিল। পরে বাবা আসে, এসে মাকে সবাইকে বলে ব্যাপারটা। আমাদের সবারই একটু কিরকম লাগছিল, আমার ঠাকুরদা তো তখন ছিলেন না, ঠাকুমা ছিলেন, এবং আমার যে দিদা ছিলেন মায়ের মা, উনি তখন আমাদের সাথেই থাকতেন, কিছু মানে থাকতে এসেছিল, ঘুরতে এসেছিল। আমার মা আমাদের বাড়িতে একজন কাজও করতেন তখন, এবং উনি এই পাড়ায় অনেক বছর ধরে কাজ করেন। তো মা ওনাকে ওনার সাথে কথা হচ্ছিল এই পিসির সাথে যে এরকম এরকম হচ্ছে, বা এরকম এরকম দেখেছে। তো পিসিও না সে তো মানে কিছু লুকিয়ে যাচ্ছে এমন অবস্থা, সে বলতে চাইছে না। তো মাও একটুখানি বুঝতে পারছে না যে ব্যাপারটা কি। তো মা, আমাদের পাশে একটা জেঠিমা থাকে, তাদের সাথে আমাদের একটু আলাপ হয়েছিল কিছুদিনের, মানে ভালোই হয়েছিল। তো মা ওনার কাছে গিয়ে সবকিছু বলেন। তো উনি তারপর বলেন যে আমরা যাদের থেকে বাড়িটা কিনেছি, তার যে মা ছিল, তিনি আমাদের এই বাগানে গায়ে আগুন লাগে, গায়ে আগুন মানে দিয়ে করেন, মানে Okay. আত্মহত্যা করেন, আত্মহত্যা, ঠিক আছে, গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। এবং ওনার যে মৃত্যুটা খুবই মানে মানে খুবই মানে একটা ট্র্যাজিক মৃত্যু ছিল, ঠিক আছে, খুবই ট্র্যাজিক ছিল জিনিসটা, এবং খুবই পেনফুল ছিল ডেথ ওনার। তো খুব কষ্ট পেয়েছিলেন জীবনে। তো ওনার এই বাড়িটা খুবই পছন্দের ছিল, খুবই পছন্দের। হুম। এবং উনি বলছেন ওই জেঠিমা যে আমাদের এখানে আগে একটা ভাড়া থাকতো, তারাও সেম জিনিস দেখতো, এবং এই পাড়ার অনেক লোকেরাই দেখেছে রাত্রেবেলা যখন ছাদে টাদে উঠেছে যে কেউ আমাদের ছাদে হাঁটছে এরকম লাল পাড় শাড়ি পরা, বা হয়তো ছাদের এক ধারে গিয়ে বসে আছে, এরকম অনেকজনই দেখেছে, এবং জিনিসটা প্রায় সবাই জানতো। তো এবার তো আমাদের বেশ শুনে ভয় লাগছে, কারণ এরম যদি হয়ে থাকে তাহলে তো এটা লাইফ রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ আমার মার তার মাঝে মাঝেই খুব শরীর খারাপ হয়েছিল, প্রচন্ড শরীর খারাপ হয়েছিল, আচ্ছা। পেটের প্রবলেম ধরা পড়েছিল, এসব হচ্ছে। তখন কি করা হবে, এবার ব্যাপারটা হচ্ছে আমরা না তখন একটা মন্দিরে যেতাম, মায়ের মন্দির, শিবানী মায়ের মন্দির। তো ওখানে আমরা আমাদের পুরো ফ্যামিলিটাই ওখানে যেত সবাই। তো আমরা মায়ের পুজো করি, এবং ওখানে একজন দাদু থাকতো, উনি সাধক ছিলেন, মানে উনি এসব দিকে ছিলেন, তন্ত্র সাধনা করতেন। তো উনি অনেক কিছু জানতেন এবং বলতে পারতেন। তো আমরা বাবা ঠিক করলো যে ওখানে যাওয়া হবে, ওনাকে গিয়ে জানানো হবে। তো আমরা গেলাম ওখানে, মা গিয়ে সবকিছু বললো। উনি বাবাকে বলেন যে শাবল হয় কিছু, না শাবল বলছে, ওই কি হয় না, ওই যে ওই গজ টাইপের কিছু একটা হয়, পেরেক টাইপের, যেগুলো বাড়ি চারদিকে পোতা হয় বন্ধন করার জন্যে, ওই 4টে দিতে বলেছিলেন। আচ্ছা আচ্ছা। বাবা গিয়ে দেয়, উনি সবকিছু করে বলেন যে এটাগুলো গিয়ে বাড়ি, মানে উনি বাড়ি বলেন, উনি বলেছিলেন জমি, উনি জমি মানে ইন দা সেন্স আমাদের পুরো বাড়ি এবং জমি নিয়ে বলেছিল। এবার এখানে গন্ডগোলটা হচ্ছে, বাবা এটা বুঝতে পারেনি, মিসআন্ডারস্ট্যান্ড করে যায় সম্পূর্ণ ব্যাপারটা। বাবা বুঝতেই পারেনি যে জিনিসটা কিসের জন্য ছিল, ভুল করে ফেলে। এবং নিয়মটা ছিল যে রাত্রিবেলা যাদের, যখন সবাই শুয়ে থাকবে, ওই মাঝরাত্রি 3টে থেকে 4টে তখন করতে, এবং নিজে করতে হবে। বাবা এটা ভুল করে ফেলে, এবং আমাদের ভাড়াটাকে নিয়ে সে বাবা এটা করে অ্যাজ ইউজুয়াল, কোনো এফেক্ট তার পড়ে না। এবং বাবা যেহেতু একটুখানি ওই সময় এসব মানতো না ঠিক, ওই জন্যে আমরা মানে ওই এটা বলে না যে মানে কাজ হচ্ছে না বলে ওখানে আর যাবো না। তো ওই জন্য ওই মন্দিরে যাওয়াও বন্ধ হয়ে গেল আমাদের ওই সময়, আর কেউ যাচ্ছিলাম না। আর এইদিকে এখানে তো ঘটনা লেগেই থাকছে, মানে একদিন মা যেরকম রান্না করছে, হঠাৎ করে মা দেখছে ওই জানলা দিয়ে কেউ উঁকি মেরে দাঁড়িয়ে আছে মার দিকে মুখ করে। মা ওখানটায় মানে রীতিমতো মানে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়, এমন অবস্থা। তো এসব তো চলতেই থাকছে আমাদের বাড়িতে। তবে হ্যাঁ, এর মধ্যে আমি বলি, আমি কখনো সেরকম এসব এগুলো কোনোদিনও ফিল করিনি, আমি তখন ছোট ছিলাম হয়তো ওই কারণেই, বাট আমি কখনো ফিল করিনি। বাট এর মধ্যেই আমার বাবার একজন বন্ধু ছিল, ববি আঙ্কেল। তো উনি মুসলিম, তো উনি আমাদের বাড়িতে আসেন, এমনি ঘুরতে এসেছিল, নতুন বাড়ি কিনেছি, উনি আসতে পারেননি। উনি এলেন, এসে যেই মাত্র আমাদের বাড়িতে একটা পা রাখলেন, উনি না কিরকম একটা ধাক্কা খেয়ে গেলেন যেন, মানে উনি হয়তো এসব জিনিস জানতেন, ধাক্কা খেয়ে গেলেন। উনি ঢুকে এদিক ওদিক তাকাচ্ছেন খালি,
এবং আমার মা জল দিচ্ছিল, মিষ্টি দিচ্ছিল। উনি বললেন আমি কিছু খাবো না। মা জিজ্ঞেস করলো কেন, তো বলেন না আমি কিছু খাবো না, কারণ আছে। উনি বসলেন, বসে বলছেন যে আমার মাকে যে বৌদি আপনারা কিছু বুঝতে পারেন না। মা, আমার ওই দিন আমার বাড়িতে আমার মাসি ছিল, ঘুরতে এসেছিল। তো আমার মা মাসির দিকে তাকাচ্ছে একবার, আমার আমার ঠাকুমার দিকে তাকাচ্ছে, কারণ মাও বুঝতে পারছে, আন্দাজ করতে পারছে যে উনি কি বলতে চাইছেন কথাটা। উনি বলেন যে এই বাড়িতে গন্ডগোল আছে, এটা কোনো সামান্য ব্যাপার নয়, যথেষ্ট গন্ডগোল আছে। তো মা তারপর সব বলে, যা যা হয়েছে এতদিন ধরে সব কিছু বলে। উনি বললেন ঠিক আছে, তুমি পরের শনিবার কাউকে নিয়ে চলো, দাদাকে হলে দাদাকে বলো, না হলে অন্য কাউকে নিয়ে আমি একটা জায়গায় নিয়ে যাব, আমার সাথে চলো। পরের শনিবার দিন ঠিক হয়ে যাওয়া, ওই দিন ছিল বুধবার বা বৃহস্পতিবার কিছু। শনিবার দিন উনি নিয়ে গেলেন একটা জায়গায়, একটা ওই দরগা মানে ওই মসজিদ টাইপের। তো মা যেই মাত্র ওই মসজিদ মানে ওই জায়গাটার সিঁড়িতে পা দিলেন, ওখানকার যে মৌলবী ছিল তিনি মার দিকে তাকালেন। তাকে বলছে তোর বাড়িতে তো অনেক বড় সমস্যা আছে, যে আছে সে প্রচন্ড উগ্র, প্রচন্ড উগ্র। এবং মাকে এটাও বললেন যে তোর শরীরে একটা রোগ বাঁধছে কিন্তু। আচ্ছা। হ্যাঁ, মাকে ডিরেক্ট বললেন। এবং মা তো প্রথম বুঝতে পারেনি যে এরকম আমি হঠাৎ করে মার দিকে তাকিয়ে কেন বলছে। উনি মাকে একটা লেখা দেন এবং লেখাটা বলেছিলেন যেই দিকে দেখা যাচ্ছে, বেসিক্যালি মানে মা যেদিকে দেখেছে ওই দিকের দেওয়ালেই যাতে টানানো হয়, এবং এই ববি আঙ্কেলকেই বলে দেয় টানানোর জন্য। এবার ব্যাপারটা হচ্ছে ওই লেখাটা ববি আঙ্কেল বলছিলেন যে ওটা কাউকে দেয় না যতদিন মানে যতক্ষণ না খুব ইম্পর্টেন্ট হয়, খুব ইম্পর্টেন্ট, খুব আর্জেন্ট না হলে কাউকে দেয় না এই জিনিসটা। সেটা আমাদের দিয়েছিল, ওটাকে আনা হলো, ববি আঙ্কেল টানানো। এবার ব্যাপারটা হচ্ছে তার কিছু মাস বাদেই মার অ্যাপেন্ডিক্সের প্রবলেম ধরা পড়লো, যেটা অপারেশন করা হলো এবং খুব লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়েছিল ব্যাপারটা। মানে আর যদি এক দুদিন ধরা মানে লেট হতো তাহলে হয়তো কিছু করার থাকতো না। জাস্ট ঈশ্বরের কৃপায় মা বেঁচে যায়। মানে ব্লাস্টও হতে পারতো। হ্যাঁ হ্যাঁ, এক দুদিন কি আমি বেশি বললাম, হয়তো আর কিছুক্ষণ হলেই মানে ডক্টর বলছেন যে আর কিছুক্ষণ হলেই আর কিছু করার থাকতো না। তো এনিওয়েজ ওখানে গিয়ে জিনিসটা কিছুটা স্টেবল হয়। তারপর কিছু বছর আর কিচ্ছু হয়নি, সব ঠিকঠাকই চলছিল। তবে হ্যাঁ, ওই বলেছিলাম আমাদের ফ্যামিলি যে মানে প্রবলেমস গুলো বিভিন্ন বিভিন্ন সাংসারিক যেগুলো, ওগুলো কোনোদিনও ঠিক হচ্ছে না, মানে কোনো একটা কাজ গিয়েও হচ্ছে না, কিন্তু সবকিছু আটকে আছে। মানে কোনো এদিকে কাজ হচ্ছে না তো ওইদিকেও কাজ হচ্ছে না, এরকম আটকে আটকে যাচ্ছে সবকিছু। এর মাঝখানে বাবা আমার আস্তে আস্তে মানে বাবা এবার একটুখানি এসব জিনিসে বিশ্বাস করছে। তো বাবা বিভিন্ন বিভিন্ন জ্যোতিষীকে দেখাচ্ছে যে যদি কিছু করা যায়, এসব জিনিসগুলো ইমপ্রুভ করা যায়। কেউ কিছু ঠিক বলতে পারছে না। একদিন কি হয়, আমি ওদিন টিভি দেখছিলাম বসে বসে এবং আমার মা রান্নাঘরে ছিল। তো হঠাৎ করে আমার বাবা এসে আমার মাকে ডাকে যে এই দেখো শোনো কে এসছে দেখো আমার সাথে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যখন মিশন পল্লীতে ভাড়া থাকতাম, মানে আমাদের বাড়ির এখানে একটা জায়গা আমাদের সোনারপুরেই, ওখানে যখন ভাড়া থাকতাম আমরা, তো ওখানে একজন মশারিওয়ালা দাদু আসতো, উনি মশারি বিক্রি করতেন। অনেক বছর আগেকার কথা সেটা। বাবা বলছে যে উনাকেই নিয়ে এসছে, মানে ওনার সাথে করে এসছে, যে ওইটা হচ্ছে দেখো ওই যে যে আসতো না সে। এবার আমার মা গেছে, সেও মাকে তাকে ঘরে আনা হলো। এবং ব্যাপারটা হচ্ছে আমি যখন গিয়ে দেখলাম না, আমার ওনাকে মনে ছিল, কারণ আমি ওনার সাথে খুব ক্লোজ ছিলাম, তখন ছোট ছিলাম তো, আমাকে উনি খুব ভালোবাসতেন। আমি গিয়ে দেখছি এই লোকটা আর সেই লোকটা তো একই নয়, এটা তো অন্য লোক, একটা সম্পূর্ণ অন্য লোককে আমার বাবা নিয়ে এসেছে। এবং তোমায় যদি বলি, ওই লোক যা বলছে আমার বাবা তাই করছে। লোক যা বলছে মানে যেন বাবা ওনার বসে হয়ে গেছে। ইভেন ওনাকে আমাদের ঘরের ভেতরের ঘরগুলো তো নিয়ে এসে মানে আমাদের বাবার বেডরুমে গিয়ে বসানো হয়েছে ওনাকে, অথচ ড্রয়িং রুমের আগে ওনাকে এগোনোই অন্য কাউকে এগোনো হয় না, অথচ ওনাকে নিয়ে আসা হয়েছে। আমি আমার মাকে গিয়ে বলছি যে মা এই লোকটা কিন্তু সেই লোক নয় যাকে আমরা চিনতাম। আমার কথা কেউ শুনছেই না, কারণ আমার তখন বেশি বয়স নয়, 10 বছর হবে, আমার কথা কেউ শুনছেই না। আস্তে আস্তে বাবা ওনাকে নিজের টাকাগুলোও দিচ্ছে, যা যা আছে 500-600 টাকা, এবং নিজের বাড়ির সব সমস্যা বলতে শুরু করে দিল সব। তো উনি সব শুনে আমাদের ইচ অ্যান্ড এভরি পার্সন, আমাদের তখন আমাদের সাথে আমার মামাও থাকতো আমাদের বাড়িতে, একটা কারণে উনি আমার মামা আমাদের সাথেই থাকতো তখন। আমাদের ইচ অ্যান্ড এভরি পার্সনকে না একটা মাদুলি দিল এবং আমাদের সবাইকে ফু ফু করলো। এটা কোন করে খেলার কথা বলছো? এটা হচ্ছে
মানে কোন সালের কথা বলছো? এটা হচ্ছে 2016-17। না, ওকে ওকে ওকে। হ্যাঁ, হ্যাঁ, তারপর ফু দিল, তারপর? তারপর ফু করলো সবার উপরেই, করে উনি বললেন যে আর কিছুদিন বাদেই ঈদ ছিল, কিছুদিন বাদেই ঈদ। তো উনি বললেন যে আপনারা সবাই আমাদের ঈদে, উনি মগরাহাটে থাকতেন, তো ওখানে যাওয়ার জন্য বলবেন। হুম হুম হুম। তো উনি তারপর চলে গেলেন। আর আমার বাবা বা কেউই রাজি নয়। ওনার যাওয়ার পর উনি যখন চলে গেলেন, তারপর উনি, সবাই ভাবছে যে এটা কি সত্যি ওই ছিল, তাও মেনে গেছিল যে হ্যাঁ এটাই উনিই ছিলেন যে আসতেন। এইবার এই যে মাদুলিটা দেওয়া হলো, তারপর থেকে শুরু হলো এই ব্যাপারগুলো আরো। মানে ওই দিন রাত্রেবেলা আমরা যখন সবাই শুতে গেলাম, মাও শুলো। আবার আমার মা ঠিক যখন রাত্রি বাজে 2-2:30, হঠাৎ করে না গোগানি স্টার্ট করেছে। মানে গোগাচ্ছে কেন জানি না। এবার গোঙানি না থামানো যাচ্ছে না কোনোভাবেই, গুঙিয়ে যাচ্ছে। আমি ধাক্কা দিচ্ছি, আমার বাবা ধাক্কা দিচ্ছে, আমার মামা চলে এসছে, আমার ঠাকুমা চলে এসছে। তো তারপর মুখে চোখে অনেকক্ষণ ধরে জল টল ছেটানোর পর মা উঠে বসলো, পুরো ঘেমে গেছে। বলছে মা শুয়েছিল, ঘুমাচ্ছিল, হঠাৎ করে দেখছে মার মাথার সামনে না 4খানা ছায়া দাঁড়িয়ে আছে। এবং কি বলছো? জিনিসটা, এবং মার যেন দম বন্ধ হয়ে আসছে, মা নিঃশ্বাস নিতে পারছে এটা। এবং আমাদের পুরো যেন না খাট কাঁপছে, আলমারি কাঁপছে, সব যেন কাঁপতে শুরু করেছে, মানে যেন ভূমিকম্প হচ্ছে এমন অবস্থা। এবং মার পুরো দম বন্ধ হয়ে আছে, মা নিঃশ্বাস নিতে পারছে না, এমন অবস্থা হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল কেউ মাকে বিশ্বাস করেনি আবার, কারণ ভাবছে স্বপ্ন টপ্ন দেখেছে। তো বাবা মাকে বলে তুমি ঘুমিয়ে পড়ো, তো এসব নিয়ে ভেবো না। এবং হ্যাঁ, একটা কথা বলি, ওই যে এসটিতে মশারি আলা, সে আমাদের সবাইকেই, বিশেষত আমার বাবার মামাকে বলেছিল ওই মাদুলির ধোয়া জল খেতে, ঠিক আছে, প্রত্যেক দিন যতদিন না ঈদ আসছে। এবার আমাদের এই মাদুলি দেওয়ার পর থেকে আরো যেন জিনিসগুলো ট্রিগার হয়ে গেল। আমার আমার আর আমার মার একটা অ্যাক্সিডেন্ট হলো এসকালেটারে, খুবই মানে ভয়ানক অ্যাক্সিডেন্ট ছিল। মানে একটু হলে আমরা কেউ একজন শেষ হয়ে যেতাম। আমি আমার মাকে নিয়ে পড়ে গেছিলাম পুরো এসকালেটারে, এবং এসকালেটার তখন রানিং ছিল, স্পিডটাও বেড়ে গেছিল এবং কন্ট্রোল করা যাচ্ছিল না। আমরা এক জায়গায় যাচ্ছিলাম তখন, এবং আমার বাবারও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। মানে অটোতে বসেছিল, মাথার মধ্যে পেরেক ঢুকে গেছিল, ধাক্কা খেয়েছিল একটা জোরে অটো, তো উপরে পেরেক ছিল, পেরেক ঢুকে যায়। এবং এটা সবার সাথে হচ্ছে আমাদের বাড়ি। এবার তখন যে আমাদের বাড়িতে কাজ করতেন ওই পিসি, তখন আসছিলেন না কিছুদিন ধরে, তো ছুটিতে ছিলেন। হুম। তো তো ঠিক ঈদের আগের দিন আমি স্কুলে গেছি, আমার বাবা অফিসে, মামাও অফিসে। আর এসব জিনিস না, এই রাত্রিবেলা করে এই জিনিসগুলো রোজ হচ্ছে ততদিন ধরে। আমার মা রোজ রাত্রিবেলা দেখছে এরম, এবং প্রত্যেক দিন গোঙাচ্ছে। এবং আমাদেরও না কিরম একটা লাগছিল, অ্যাট ফার্স্ট মনে হচ্ছিল মার হয়তো মাথায় কোনো মানে সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, আর শুধু মাই দেখছে এগুলো প্রথম প্রথম। তো ঈদের ঠিক আগের দিন পিসি আসে আমাদের বাড়ি, কাজের পিসি, কাজ করতে। তো এসে দেখে আমাদের সবার হাতেই একটা করে মাদুলি। হুম। তো উনি জিজ্ঞেস করলেন যে কে দিয়েছে। তো মা বলল, তখন উনি বললেন যে তাই নাকি, ও বাবা ভালো তো তাহলে বেশ। উনি সেরকম কিছু বললেন না, উনি হাসলেন, এমনি চলে গেলেন। ওই দিন রাত্রেবেলা আমরা সবাই বাড়ি এলাম, আমি তো স্কুল থেকে চলে এসেছিলাম আগেই, আমার বাবা আর মামা এলো। তো খেয়ে দিয়ে সবাই শুলাম। ঠিক রাত্রি বাজে ওরকম 1-1:30 হবে। আমার ঠাকুমা আমার বাবাকে ডাকছে নিজের ঘর দিয়ে চিৎকার করে, যে বাবু তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমার বাবা দৌড়ে দৌড়ে গেল, ওদিক দিয়ে মামাও চলে গেল, যে কি হলো। সবাই উঠে পড়েছি। ঠাকুমা বলছে আমার ঠাকুমা নিজের 20 বছর আগে মারা যাওয়া বোনকে দেখছে, সে তার পাশে বসে আছে, বসে তাকে বলছে কি, সিরিয়াসলি? সিরিয়াসলি, এবং বলছে যে তোকে আমি নিতে এসেছি। আচ্ছা। হ্যাঁ, এই দেখে ঠাকুমা ভয় পেয়ে গেছে, ডাকছে এরকম। তো আমরা ওই দিন রাত্রেবেলাটা খুবই ডিস্টার্ব হয়েছিলাম। আমাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিল মা আমার, যে আমি ছোট হলে, তুই বললো তুই ঘুমাতে চলে যা, আর কালকে তো স্কুল আছে, হ্যানা ত্যানা আছে। আমি ঘুমাতে চলে গেলাম, কিন্তু ওই দিন রাত্রেবেলাটা খুবই সিরিয়াস হয়ে গেছিল, কারণ এবার শুধু মা না, আমার ঠাকুমাও দেখেছিল। তো পরের দিন আমার আর আমার বাবার ঈদের নিমন্ত্রণ ছিল, তো আমি স্কুল দিয়ে ফিরলাম, বাবাও তাড়াতাড়ি অফিস দিয়ে চলে এসেছিল, মামা তখনও আসেনি। আমি আর বাবা গেলাম ঈদের নিমন্ত্রণ খেতে। একটা আমাদের ফ্যামিলি বাড়া চেনা আঙ্কেলের ছিল, বাবার যে বন্ধু। তো ওইদিকে আমাদের পিসি, সে ওই দিন কাজ করতে এসেছিল। তো ওই দিন ওনাকে সব বলা হলো, যে এই হচ্ছে গল্প করা হলো। তো উনি বললেন যে তোমরা শিগগিরই আগে এটা খোলো,
এবং ঈদের দিনটা ওই দিন আবার আমার বাবার মামার মগরাহাট যাওয়ার কথা ছিল রাত্রিবেলা। ওই বলেছিল না ওই যে মশারিওয়ালা যে মগরাহাট যেতে রাত্রিবেলায় নিমন্ত্রণ করেছিল, তো রাত্রিবেলা যাওয়ার কথা ছিল। তো এই পিসি বললো যে খবরদার যাতে দাদা আর এই ছোট দাদা যাতে মগরাহাট না যায়, এবং তোমরা শিগগিরই খোলো যাতে আজকে রাতটা না পেরো এটা পড়ে তোমাদের, তোমরা এটা সঙ্গে সঙ্গে খোলো। তো আমার মা ঠাকুমা তো সঙ্গে সঙ্গে খুলে দিল, এবং আমরা যে এলাম, আমার পিসি তখন ছিল, এই যে কাজের পিসি যখন ছিল আমাদের বাড়িতে রাত্রেবেলা ছিল, তো আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়েও খোলালো, বললো এগুলো ফেলে দাও ফেলে দাও। আমরা একটা জড়ো করে একটা জায়গায় ফেললাম। বলছে যে তোমাদের তো হিপনোটাইজ করে মানে বশে করে নিয়েছিল, বশীকরণ করে নিয়েছিল, এবং হয়তো দাদার এই ছোট দাদাকে আজকে কিছু করেই দিত ওখানে গেলে। বলছে মানে বলছে যে উনি যে তোমাদের ভাগ্য ভালো তোমরা খুলে দিয়েছো আজকে, না হলে হয়তো তোমাদের কিছু হয়ে যেত আর কিছু করার থাকতো না। বলছে যে লক্ষ্য রেখো যে যেখানে মাধুরীটা ফেললে ওখানে কালকে কি হচ্ছে দেখো সকালবেলা। তো বাবার মামা তো ওখানে গেল নাই মগরাহাটে। তো আমরা দিন রাত্রে শুলাম, পরে ওই দিন রাত্রে আর আমার মা বা ঠাকুমা কিচ্ছু দেখেনি, কিচ্ছু দেখেনি। আমরা ওটা নিয়ে আমাদের ওই পেছন দিকে বাগানের এক কোনায় ফেলেছিলাম। পরের দিন দেখছি যেখানে ফেলেছিলাম না, ওই জায়গাটা কিরম যেন একটা কালো কালো মানে না পুড়ে গেলে যেরকম জায়গাগুলো হয়, সেই জায়গাটা যেন ওরম হয়ে গেছে যেখানে মাদুরিগুলো ফেলা ছিল। আমরা সবাই দেখে তো অবাক। পিসি বললো, আমাদের এই পিসি ছিল কাজের পিসি, ওনার এসবে ভয় টয় লাগতো না। তো উনি মাদুরিগুলো তুললো, তুলে খুলছে, ভেতর দিয়ে না সব ছাই মাটি কালো মাটি বেরোচ্ছে। মানে যা বোঝা গেল ভেতরের মধ্যে কোনো শ্মশান বা কবরের কোনো মাটি টাটি কিছু রাখা ছিল, যেটা দিয়ে আমাদের কোনো ক্ষতি করা হচ্ছিল। মানে আমাদের ভাগ্য ভালো আছে ওখান দিয়ে বেঁচে গেলাম আমরা। তো এটা নিয়ে তো গেল, এবং ওইদিকে আমাদের যেগুলো বললাম সাংসারিক ঝামেলাগুলো অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ আবার হলো, কোনো তো রেজাল্ট বেরোলো না সেরকম। আস্তে আস্তে সময় পার হলো, ওইদিকে লকডাউনও পড়লো। এবার আমাদের বাড়িতে নিচে না দুটো ভাড়া থাকতো। তো লকডাউনের সময় ওরা লকডাউন তো অনেকদিনই ছিল, 2020-তে, 21-এও ছিল, তো অনেকদিন ধরে আমাদের বাড়িতেই ছিল। তো আমাদের সাথে খুব ভালো রিলেশনও হয়ে যায়। এবার আমি অতদিন অনেকটাই বড় হয়ে যাই, তো আমার বাবার সাথে খুব ভালোই কথাবার্তা হচ্ছিল। তো ওরা একদিন আমাদের বাবার কাছে যখন লকডাউনটা উঠে যাবে একটা প্রপোজাল আনলো যে দাদা আমরা তো তোমাদের একতলাটা কিনে নেব। বাবা ফার্স্ট একটুখানি না করছিল যে না, তো ওরা বললো না আমরা টাকা দেবো। বাবা বললো কত, যে টাকা দেবে তো কত দেবে তোমরা? তো ওনারা বললেন যে আমরা এই 9-10 লাখ টাকা মতন দেবো। এবার ব্যাপারটা বলি, এই একতলাটার দামটা 9-10 লাখ টাকা মোটেও নয়, মানে এটা অনেকটাই মানে ভালো জায়গা, ভালো এতে অনেক বড় সড়ো এরিয়া নিয়ে। তো ওটা অ্যাটলিস্ট তোমার 25 থেকে 30, যেখানে ওরা এত কম বলছে। বাবা তো না করে দেয়, একদমই না। তো একটু কথা কাটাকাটি হলো, তো বাবা তাও না করে দেয়। তো পরে সব ঠিক হয়ে যায়। একদিন ওরা চায়ে ডাকলো, চা খেতে বাবাকে, আমার মাও গেছিল। তো আমার মা বাবা দুজনে চাটা খেয়ে উপরে এলো। আমার মা এসে বলছে যে জানিস তো বাবু, ওদের চাটা খেলে আমাদের ঘরে কিরম না একটা আলাদা রকমের চা, মানে কিরম টক টক নোনতা নোনতা। আমি আবার বলছি যে এরকম ধরনের চা হয় নাকি? মা বলছে হ্যাঁ হয়তো হবে, কোনো লেবু টেবু কিছু দিয়েছে। এই যে এরপর থেকে না আমার বাবার মধ্যে চেঞ্জেস দেখা যাচ্ছে, মানে আমার বাবা পাগল পাগল হয়ে যাচ্ছে কিরম একটা। ইভেন যে বাবা এসবে মানতো না, সে বাবা যখন সোনারপুরে আড্ডা মারতে যাচ্ছে আমার মাকে বলছে তুমি একবার যাবে আমার সাথে, আমার না কিরম লাগছে একটা। এরকম হতে শুরু হয়েছে। আস্তে আস্তে বাবার ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল সব রকমের রোগ দেখা গেল, ইভেন নার্ভের রোগও। একদিন কি হচ্ছে, বাবা অফিস দিয়ে ফিরছে, তো বাবা আমাদের ওইদিকে সোনারপুরে ওইদিকে একটা বাসে ফিরলো, নেমে ওই রাজপুরের ওখানে একটা মোড় আছে ওখানে নেমেছে গাড়িতে। বাবার সাথে বাবার একজন বন্ধু ছিল, তো কথা হচ্ছিল মার সাথে, তো তারপর কেটে দিয়ে। তো কিছুক্ষণ বাদে আমার মাকে ওই আঙ্কেল যে বাবার বন্ধু ফোন করে বলে যে আমার বাবাকে যে বলে যে ও কি বাড়িতে এসছে। আমার মা বলছে না এখনো তো আসেনি, তবে বললো যে এক্ষুনি ঢুকবে। আমার মাকে বললো যে তুমি আর তোমার ছেলে এগিয়ে যাও সঙ্গে সঙ্গে। আমার মা তো বুঝতে পারছে না যে কি হলো। উনি বলছেন যে ওর ভাগ্য ভালো আজকে আমি ওর সাথে ছিলাম, নাহলে হয়তো আজকে ও বাড়ি ফিরতো না। মা বলছে কেন? বলছে ও তো বাড়ির রাস্তাই ভুলে গেছিল, বাড়ির রাস্তা কোন দিক সেটাই তো মনে পড়ছিল না।
ও তো ভুলভাল রাস্তার দিকে চলে যাচ্ছে, বলছে আমার বাড়ি ওইদিকে। তো আমার মা তো মানে শুনে মানে ভয় পেয়ে গেছে যে তাই নাকি। আমার মা সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে এগিয়ে গেল একটু মোড় অব্দি, দেখছে বাবা আসছে হেঁটে হেঁটে। আর বাবাকে নিয়ে আসলাম, বাবা পুরো ঘেমে গেছে একদম। বাবাকে নিয়ে বসালাম, এবং তুমি বললে বিশ্বাস করবে না, বাবাকে নিয়ে যখন বসানো হলো, বাবার সারা গায়ে কালো কালো মানে লাল লাল র্যাশ, কিরকম কালো কালো লাল লাল কিরকম র্যাশ ভর্তি হয়ে গেছে সারা গায়ে, ফুলে ফুলে গেছে কিরকম। আর মা তো ভাবছে এটা কি হলো হঠাৎ করে। এবং বাবা খালি একটাই কথা বলছে এসে, আমি এই বাড়িতে আর থাকবো না, আমি বাড়ি বিক্রি করে দেবো। আমি এই বাড়িতে আর থাকবো না, আমি বাড়ি বিক্রি করে দেবো। আমার মার সাথে তুমুল ঝামেলা করছে, আমার ঠাকুমার সাথে তুমুল ঝামেলা করছে, এবং যেন সঙ্গে সঙ্গে বাড়িতেই বেরিয়ে যাবে, বাড়িতে আর থাকবেই না সে, এমন অবস্থা। আমার মা তো বুঝতে পারছে না কি করবে। আমার মামা তখন অফিস দিয়ে এলো, এসে দেখছে এই অবস্থা। তো মামা ডক্টরকে ফোন করলো, একজন আমাদের চেনা। তো উনি মেডিসিন দিলেন, রাত্রি তখন অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো আমি আর আমার মামা গেলাম, ওষুধ কিনে নিয়ে এলে বাবাকে দিলাম। তো গিয়ে একটু স্টেবল হলো, গিয়ে বাবা তারপর ঘুমালো। তো পরের দিন সকালবেলা আমার নর্মাল, যেন কিছু হয়নি। বাবা পুরোটাই ভুলে গেছে আগের দিন রাত্রে বাবা কি কি করেছে, বাড়ি থাকবে না, বাড়ি দিয়ে বেরিয়ে যাবে। আবার অফিস টফিস চলে গেল, আবার যে অফিস দিয়ে পরের দিন ফিরেছে, আবার ওরকম গায়ে সারা র্যাশ ভর্তি নিয়ে ফিরেছে, ওরকম ভাবে অ্যালার্জি। এসে বলছে আবার এক কথা, আমি বাড়ি থাকবো না, বাড়িতে বেরিয়ে যাবো। আমি বাড়ি থাকবো না, আমার এটা এবার এবার বলছে যে আমার ওই ভাড়াটে ছিল, ওদের সাথে কথা হয়ে গেছে, আমি ওদেরকে সব দিয়ে দেবো, এবার ঠিক করেছি লিখে দেবো, ওদের সাথে আমার ডিল হয়ে গেছে, বাড়িতে আমি বিক্রি করলে শান্তি পাই, আমি আমার যাদবপুরে বাড়ি ফিরে যাব, যাদবপুরে গিয়ে আমি থাকবো আবার, এসব কথা বলছে। তো তুমুল লেগে যাচ্ছে। তো আমার মাও বুঝতে পারছে না। তো মার তারপর ডক্টরকে দেখানো ঠিক করলো, নার্ভের ডক্টর। তো সেই নার্ভের ডক্টর তো সেরকম কিছু পেলো না, ওষুধ দিল বাট সেরকম কিছুই পায়নি। তো এর আস্তে আস্তে করে দিন যাচ্ছে, এবং রোজের জিনিস হয়ে যাচ্ছে, ওনারা আটকে রাখা যাচ্ছে না বাবাকে। এবং রোজ রাত্রিবেলা রোজ, আমি তখন বোর্ডস দেব, আমি যখন ক্লাস 10-এ উঠেছি, বোর্ডস দেব। ওই সময় রোজ এরকম ঝামেলা করছে এবং বলছে বাড়ি আর থাকবে না। তো একটা খুবই বাজে অবস্থা চলছিল বাড়ির। এর মধ্যে আমাদের বাড়িতে, আমি যেমন বললাম যে মিশন পল্লীতে আমরা ভাড়া থাকতাম, তো ওখানে ওই জেঠু আর জেঠিমা ছিলেন, খুব ক্লোজ ছিল। তো ওরা আমাদের বাড়িতে ভিজিট করতে আসে এমনি ঘুরতে। তো এসে আমার বাবাকে দেখে আর চিনতে পারছে না, কারণ ততদিনে আমার বাবা যে জিম টিম করতো, খুব ভালো বডি ছিল, সে রোগা পাতলা একদম হয়ে গেছে। তো দেখে বলছে যে এ কি অবস্থা, আমার বাবাকে ভাই করে ডাকতো যে এ কি অবস্থা তোমার। তো মা বললো যে এরকম এরকম হচ্ছে। তো বাবা তো একই কথা যে আমি থাকবো না ঠিক করে সেখানে। তখন আমার মাকে ওই জেঠিমা বললো যে তোমরা ওই মায়ের মন্দিরে কেন যাচ্ছ না একবার। ওখানে যে দাদা আছেন, মানে দাদুর কথা বলছিলেন, যেখানে আমরা আগে যেতাম, যে দাদাকে কি একবার জানাও না তোমরা। তো আমার মারা সবাই, মা বাবা সবাই ওনাকে দাদা বলতো, আর আমরা সবাই দাদু বলতাম, কারণ উনি অনেক সিনিয়র ছিলেন। তো ঠিক হলো পরের শনিবার ওখানে যাওয়া হবে। তো পরের শনিবার যখন ঠিক হলো, বাবা তারপর রাজি হলো, রাজি করা হলো বাবাকে। অ্যাট ফার্স্ট না করছিল বাবা, তারপর রাজি হলো। তো ওখানে যাওয়া হলো। তো ওখানে মন্দিরে বলি, ওখানে ওই মায়ের মন্দিরে ওখানে শিবানী মায়ের পুজো হয়, এবং ওখানে মহাকালকেও স্থাপন করা আছে, মহাকাল সেও আছে। তো দাদুর একটা আসন ছিল, যেখানে দাদু যখন বসতো তখন উনি যেন কাউকে চিনতো না, মানে উনি নিজের ঘুরে থাকতো তখন। তো ওখানে হাড়ি কাঠও আছে যেখানে বলি হয়। আচ্ছা। হ্যাঁ, এখন উনি মারা গেছেন বলে আর হয় না, তবে আগে হতো বলি, যতদিন উনি বেঁচে ছিলেন। তো ওখানে খুব জাগ্রত মা। তো ওখানে উনি যে একটা সময় ডাকতো যে কার কি বলার আছে, তখন সবাই যেত ওখানে ওনার কাছে বলতে। তো উনি ওরকম বললেন, আমরা সবাই গেলাম, মানে আমার মা গেল এগিয়ে। মা গিয়ে বললো যে দাদা দাদা এরম এরম হচ্ছে আমার স্বামীর সাথে, ও এরম এরম করছে, ও যেন পাগল হয়ে যাচ্ছে, ও এরম থাকতে পারছে না, এবং সবসময় একটা হাত কিরম একটা করে রাখছে, মানে কিরম একটা যেন সাধারণ লাগছে না ওকে। তখন ওই দাদু বললো মাকে, তো স্বামী এসছে, ওকে ডাকতো এখানে। আর বাবা গেল এগিয়ে, বলছে, বাবার দিকে তাকালো, নাকি মায়ের দিকে তাকালো, বললো কালকেই আমাকে একটা মাদুলি দিয়ে যাবি, আর 7খানা অমাবস্যা এখানে এসে পুজো দিবি তুই। আর বাবাকে বললো। আর বাবা তো হ্যাঁ হু করলো, আর মা শুনে নিয়েছিল সব। তো তাই করা হলো, 7খানা অমাবস্যা ধরে ওনাখানে যাওয়া হলো। এবং পরের দিন যে এই যেটা বললাম যে মাদুলি দিয়ে গেল, উইদিন 5 to 6 days উনি কবচ বানিয়ে বাবাকে দিয়ে দিল, বললো এটা যাতে কখনো না খোলে আর। এবং উনি
ওই যে পরের যে মঙ্গলবার ছিল, ওই দিন আমরা আবার গেছিলাম বাবার কবচটা নিতে, বাবাকে দিচ্ছিল। তো বাবাকে পড়ানো হলো কবচ, তো উনি বললেন তখন আসনে বসে, আমাদের যে বাড়িতে ভাড়াটে ছিল ওরা বাবার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল, কালা জাদু, তাতে আচ্ছা। পুরো বাড়িটা মানে যে একতলাটা প্রথমে ওদের টার্গেট ছিল, তারপর ওরা টার্গেট করে পুরো বাড়িটা যে নিয়ে নেবে ওদের কাছে। এবং তাই হচ্ছিল, বাবা তো তাই করছিল, সবকিছু বলেছিল ওদেরকে লিখে দেবে, সব ছেড়ে চলে যাবে, এবং তাই হচ্ছিল। এবার বাবা তারপর ঠিক করে যে হ্যাঁ, যে ঠিক আছে তাই জানে হবে। এবার বাবাকে বলেছিল যখনই কথা বলবে ওদের সাথে মাদুরিটা নিয়ে কথা বলবে। এবার এর মাঝখানে আমার যে পিসি ছিল, সে বাবার এরকম কন্ডিশন দেখে আমার বাবাকে মানে বলে যে বাবা তার একজন চেনা কোন তান্ত্রিক আছে, কে একজন, তাকে নিয়ে আসবে। তো বাবা প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে সত্যি এরকম হয়েছে কিনা। তো পরে কিছুদিন মাথায় উনি আসলেন তান্ত্রিককে নিয়ে, আমার পিসি আমাদের বাড়িতে। তো সবকিছু বন্ধ টন্ধ করে দেওয়া হলো, জানলা টানলা সবকিছু উনি বলে দিয়েছিলেন সব জানলা বন্ধ করে দেবে, আর যাতে কোনো ফ্যান ট্যান না চলে, কোনো ইলেকট্রিসিটি যাতে না থাকে। উনি এসে বসলেন, বসে বাবাকে বললে আপনি বসুন। বাবাটা দুটো আসন পাতা হলো, বাবা বসলেন মুখোমুখি একদম। বাবাকে একটাই আমার চোখের সামনে দেখা কৌস্তব দা, এটা আমি কখনো এসবে মানে আগে আমি ভাবতে পারিনি এসবও হয়। দুটো এরকম একটা পুরো একটা পাটকাঠি দড়ালো, লম্বা দড়ি, পাটের দড়ি হয় না, ওই পাটের দড়িগুলো, আর দুটো দিকে দুটো ছোট ছোট এরকম ভাবে গিট্টু বাঁধতো, আর ছোট ছোট দুটো দড়ি দিয়ে। ওকে। দেন বললো বাবাকে যে আপনি টান ধরে করে ধরে রাখুন। সে বাবা ধরে রাখলো এবং উনি মন্ত্র পড়তে শুরু করলেন এবং বলছেন যে এইদিকে হচ্ছে এটা আপনি, এটা হচ্ছে আপনার শত্রু, যদি আপনার উপরে কালো জাদু করে থাকে কেউ, তাহলে এই দুটো কাছাকাছি আসবে। এবং দেখুন এটা এখানে ফ্যানও চলছে না, না আমি ধরে আছি, আপনি ধরে আছেন সামান্য একটা দড়ি, এটা আপনি সোজা স্ট্রেট করে ধরে আছেন, আর এটা নিজের কাছাকাছি তো এরকম ভাবে আসতে পারে না, কারণ একদিকে করলে তো একদিকেই যাবে, কাছাকাছি কি করে আসবেন। তো উনি মন্ত্র পড়ছেন এবং আমার বাবা ধরে আছে জিনিসটা, কোনো হাওয়া নেই, ফ্যান চলছে না, আমাদের সবার চোখের সামনে ওই দুটো কাছাকাছি আসছে এরকম ভাবে, দুটো ছোট ছোট দড়িগুলো নিজের থেকে আসছে, আমরা সবাই দেখছি ওইটা। উনি সঙ্গে সঙ্গে এটাই কাঁচি, ওনার কাছেই ছিল কাঁচি বা কিছু, মানে এটা কিছু ছিল ওনার সাথে ধারালো জিনিস, সেটা দিয়ে মাঝখানটা কেটে দেয়, বললেন যে এরপর আর কিছু হবে না। তো বাবা ওইটা দেখে তো পুরো একদম মানে অবাক যে এরমও হয় নাকি আবার। তো যাই হোক, ওই কবচও দিয়েছিল ওনাকে, যে মানে যে মন্দির থেকে যে কবচটা দিয়েছিল, তা ওই দিনই ওনাদের সাথে কথা বলার ছিল, যে ওই ওরা বলেছিল যে এই কথাবার্তা বললে বাড়িটা কেনার জন্য। তো বাবা গিয়ে আবার গেল, কথাবার্তা বললো, কবচ পড়িয়েছিল এবং বাবাকে স্ট্রিক্টলি বারণ করেছিল এই মন্দির থেকে দাদু যাতে ওদের ঘরে কিচ্ছু না খায়, কিচ্ছু না খায়, মানে যাতে বাইরে মানে দরজা যে আছে দরজার বাইরে দাঁড়িয়ে মানে দরজার ভেতরে না ঢোকে, দরজা যাতে বাইরে দাঁড়িয়ে কথা বলে। বাবা তাই করলো এবং একটা টাইমের পর বাবা যেন মানে নিজের ব্যাপারটা আবার ফিরে পেলো, যে না আমি দেবো না, কিছু দেবো না, এবং তোমরা এখান থেকে বাড়ি ছেড়ে দাও, তোমরা বাড়ি ছেড়ে দাও। তো তাই হলো, আস্তে আস্তে করে স্টেবল হলো, আর বাড়িটা দেওয়া হলো না, কারণ কিনতে পারলো না, তো ওরা ছেড়ে দিল, ছেড়ে গিয়ে ওরা তারপর অন্য কোথাও চলে গেল। তো সব ঠিকঠাক হলো, কিছুটা রেস্ট মানে থেকে গেল, কারণ এতটা বড় সবকিছু হয়েছিল তো, তবে টাইমের সাথে সাথে সব ঠিক হলো। তবে এখানে আরেকটা জিনিস মাঝখানে শুরু হয়, আমার যখন আর কিছুদিনের মাথায় আছে, তো আমি পড়াশোনা মানে সব শেষ করে আমার একটা অভ্যাস আছে, আমি ওয়ার্কআউট করি, এক্সারসাইজ করি। তো আমি এরকম করছিলাম বাবা অফিসে। ওকে। ওই দিন আমার যতদূর মনে পড়ে বৃহস্পতি বা শুক্র কিছু একটা ছিল, কারণ তার পরের দিনই বাবার শুক্রবারই হয়, পরের দিন বাবার ছুটি ছিল। আমি এক্সারসাইজ করছি, করতে করতে হঠাৎ করে আমাদের যে লম্বা বারান্দাটা আছে না, আমি ফিল করলাম যে না আমাদের পুরো জায়গাটা এরিয়াতে ঠান্ডাটা হাওয়া ছড়ে গেল, মানে পুরো জায়গাটা ঠান্ডাটা হাওয়া ভর্তি হয়ে গেল। এবং আমার আর চোখ গেল ওই বারান্দার দিকে, আমি দেখছি পুরো ক্রিস্টাল ক্লিয়ার যে একটা কিছু জিনিস হামাগুড়ি দিয়ে না এগিয়ে এগিয়ে যাচ্ছে বারান্দার ওখানে। আমি না ওখানে দাঁড়িয়ে আছি, মানে পুরো স্পিচলেস, আমি কিছু জানি না কি করে কি বলবো, আমার কিছু বলারই নেই ওই মুভমেন্টে। আমি কিছুক্ষণের মধ্যে যখন সেন্সটা ফিরে এলো আমার, যে ওখানে কিছু একটা গেল ওখানে সরে, আমি দৌড়ে গেলাম, গিয়ে কিচ্ছু দেখতে পেলাম না। আমি ভাবলাম ফার্স্টে যে আমার মা কি পড়ে গেল নাকি, দেখছি আমার মা ছাদ দিয়ে নামছে, তাহলে ওইটা কে ছিল।
আর আমি তো এটা ক্লিয়ার দেখেছি, এমন তো না যে আমার Exactly. মনের ভুল, আমি এটা ক্লিয়ারলি দেখেছি এটা কিছু ওখানে হামাগুড়ি দিয়ে গেছে। তো মাকে বললাম, মা তো আমার কথা বিশ্বাস করলো না, বলছে না তোর মনের ভুল, এখন আর এসব বাড়িতে আমাদের কিচ্ছু হয় না, আমরা এসব কিচ্ছু দেখি না। ওইদিকে যে লেখাটা দিয়েছিল, লেখাটা একটা কথা বলি, মসজিদ থেকে বলেছিল যে যতদিন লেখাটার দরকার থাকবে ততদিনই থাকবে, তারপর নিজের থেকে উধাও হয়ে যাবে। তাই হলো, একটা সময়ের পর আমরা দেখলাম লেখাটা আর নেই, নিজের জায়গা থেকে কোথাও একটা চলে গেছে, যেখানে আমরা টানানো হয়েছিল ওখানে আর নেই লেখাটা। তো মা বলছে এখন আর এসব বাড়িতে কিছু হয় না, তোর মনের ভুল এগুলো। আমি মাকে অনেক বললাম, মা শুনলো না। আবার এক দুদিন গেল, আবার অনেক এক্সারসাইজ করছি, করে উঠে মা বললো স্নান করে যেত বাবু, আর অনেক দুপুর হয়ে গেছে, আর এখন দেরি করিস না। তো আমাদের বাড়িতে ওদিন কাজের পিসি ছিল, কাজ করছিল, ছাদে ছিল। আমি যাচ্ছি রান্নাঘরের দিক দিয়ে, আমাদের মানে রান্নাঘরের দিক দিয়ে গিয়ে আমাদের বাথরুম। আমি জাস্ট টার্নটা নিয়েছি রান্নাঘরের দিকে, যে করিডোরটায় ঢুকবো, তারপরই বাথরুম। আমি গিয়ে দেখছি আবার ওরকম একটা জিনিস হামাগুড়ি দিয়ে না রান্নাঘরের ভেতর দিকে ঢুকে গেল। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম। এবার ফার্স্টে ভাবছি আমাদের যে কাজের পিসি, সে তো কাজ করছিল এদিক ওদিক, আমি ভাবলাম সে কি পড়ে গেল। আমি কি ডাকছি, তুমি কি এখানে ভেতরে আছো, রান্নাঘরের ভেতরে আছো তুমি? নো ওয়ান, কেউ নেই। আর হঠাৎ করে না কিরকম একটা পচা পচা গন্ধ আমার নাকে এলো। আমি না বুঝতে পারছি না, আমার তো ঠিক ব্যাপারটা ওখানে চলে গেছিলাম, মার থেকে শুনিয়েছিলাম যে প্রথম প্রথম আমাদের বাড়িতে এগুলো হতো। আমি না ভয়ে চিৎকার করে মার কাছে এলাম, মা এই হয়েছে দেখো, আবার দেখেছি আবার দেখেছি। ওইদিকে দেখছি আমাদের কাজের পিছনে সে ছাদ দিয়ে নামছে, উনি কাজতে গেছিলেন, কেচে নামছে ছাদ দিয়ে। আমি মাকে বললাম, মা আবার হয়েছে। তো সবাই আমরা গিয়ে দেখলাম রান্নাঘরে কিচ্ছু ছিল না। তো আবার মা বলছে তোর মনের ভুল এগুলো, এত কিছু ভাবিস না, তুই ভূত ভূত বেশি দেখিস সিনেমা, তাই জন্য হচ্ছে। তো কেউ তো বিশ্বাস করেনি। রাত্রেবেলা বাবা এলো, আমি বাবাকেও বললাম, বাবাও বিশ্বাস করলো না। এবার তারপর কি হয়, আমরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন শনিবার ছিল, শনিবার ছিল। তো আমরা সবাই ঘুমাচ্ছিলাম, একটু দেরি অব্দি ঘুম হচ্ছিল। মা আগে উঠে পড়ে, কাজ টাজ ছিল। তো মা না হঠাৎ করে আবার ওরকম চিৎকার দিয়ে উঠলো, উঠে আমার বাবাকে ডাকছে যে তাড়াতাড়ি এসে দেখে যা। আমার মামাকেও ডাকছে যে দেখে যাও দাদা, মানে কিরকম আমি কি দেখছি দেখো। আমরা সবাই দৌড়ে গেলাম, দেখছি মা ঘর মুছছিল, মুছতে মুছতে নাকি দেখছে এক জায়গায় এরকম, আমরা এত মেন গেটের সামনে দুটো পায়ের, মানে যেমন চারটে পায়ের যে ছাপ হয় না, মানে যেরকম ভাবে কোনো কুকুর বিড়াল যেরকম ভাবে থাকে চারটে পায়ের ছাপ দেয়, ওরকম ধরনের চারটে পায়ের হাতের পায়ের ছাপ। তবে ওগুলো কোনো মানে কুকুর বিড়াল বা কোনো মানুষেরও নয়, হাতগুলো বিশাল বড় বড়, পা গুলো বিশাল বড় বড়, চারটে পায়ের হাতে পায়ের ছাপ ওখানে পড়ে আছে। এবং আমাদের কথা বলছি যে বলতে বলতে চোখের সামনে ওটা উধাও হয়ে গেল, চোখের সামনে, আমার চোখে দেখা এটা, চোখের সামনে ওটা উধাও হয়ে যায়। এবার তো জিনিসগুলো সিরিয়াস হচ্ছিল। আমি যখন প্রথমে বলেছিলাম কেউ বিশ্বাসও করেনি আমার কথা। তারপর ঠিক হলো যে যদি শনিবার ছিল, তো ওই পরের মঙ্গলবার আমরা আবার মন্দিরকে দাদুকে জানাবো। তো আমার বাবা বললো যে তুই যেহেতু প্রথম দেখেছিস, তুই গিয়ে দাদুকে বলবি। আমি বললাম ঠিক আছে বাবা, তাহলে তাই করবো। ওদিন শনিবার ছিল, তো ঠিক আছে। পরের দিন রবিবার, রবিবার দিন আমি রাত্রেবেলা যখন মানে ওই সারাদিন কিচ্ছু হয়নি, আর সন্ধ্যাবেলা পড়তে বসেছি। আমি ওইদিকে একটা ঘরে গিয়ে পড়তে বসেছি, মানে একদম ওই পাশেই বারান্দা, বারান্দার দিকে বাগান। বসে আছি বসে আছি, হঠাৎ করে আমার চোখটা জানলার দিকে গেল। আমি দেখলাম একটা বাচ্চা ওখানে দৌড়ে চলে গেল, হঠাৎ করে একদম আমার চোখে দেখা একটা বাচ্চা ওখানে দৌড়ে চলে গেল। আমি না বাবাকে সঙ্গে সঙ্গে ডাকলাম, বাবা দেখো আমি কি দেখলাম ওখানে, চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। গিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু হ্যাঁ ওখানে আমাদের একটা জিনিস, মানে হয় না যে তোমার ওই যেখান দিয়ে যেটা দিয়ে ময়লা তোলে, ওই জিনিসটা একটা জায়গায় টানানো ছিল, ওই ওই কাশুনি বলে হয়তো ওই জিনিসটা। তো ওখানে ঝুলছিল এবং ওইটা না নিজের থেকে নড়ছে, যেন কেউ পাস করলে বা ধাক্কা লাগলে যেভাবে নড়ে, কোনো হাওয়া কিন্তু চলছিল না। এবং জায়গাটা না একটা মানে দাদা একটা আলাদা একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, মানে ঘরের ভেতরে যে জিনিসটা আর ওই বাইরে বারান্দায় সম্পূর্ণ আলাদা টেম্পারেচার দুটো। ভেতরে কিরকম নর্মাল যেরকম গরমকালে টেম্পারেচার, আর বাইরে সম্পূর্ণ আলাদা কিরকম একটা ঠান্ডা ঠান্ডা ভাব। এবার তো যেতেই হবে মন্দিরে। তো আমরা দেরি করলাম না, ওই পরের মঙ্গলবারই আমরা ঠিক করলাম দাদুর ঘরে গেলাম মন্দিরে। আমি গিয়ে দাদুকে বললাম সব, যে দাদু আমি এই দেখছি, এই হয়েছে। তো দাদু বললো যে তাই নাকি রে? আমি বললাম হ্যাঁ। বলছে দাঁড়া। দাদু ওই পুজো করতে বসলো, বসে এরকম ডাকলো, বলছে বাবা এদিকে আয় তো।
আমি গেলাম, আমাকে এই মায়ের একটা আসন থেকে, যেখানে বেদি, মেন যে বেদিটা, ওখান দিয়ে একটা আশীর্বাদী দিল, কিছু একটা মন্ত্র বললো ঘটে ঠেকিয়ে, করে আমাকে দিল, বলছে এটা গিয়ে রেখে দিবি বাড়িতে, আর কিচ্ছু হবে না এখন। আমি বললাম দাদু সত্যি কিচ্ছু হবে না? বলছেন আমি তো বলছি কিচ্ছু হবে না। আমি গিয়ে বাড়িতে ওটা আনলাম, যেখানে দাদু যেরকমভাবে বললো রাখলাম, এবং সত্যি বলছি ওই যে রাখলাম তারপর থেকে আর কিচ্ছু দেখছিলাম না, আনটিল অ্যান্ড আনলেস 2025 সাল অব্দি। 2025 সালে দাদু মারা যায়। মারা যাওয়ার পর যেদিন দাদু মারা গেল, আমরা সবাই গেলাম ওইখানে মন্দিরে, উনি মারা যান ওই জন্য আমরা সবাই গেলাম। ফিরে এসেছি ওই দিন, দাদুরই শ্রাদ্ধ যে ছিল ওই দিন, কাজটা ছিল। বাড়িতে এলাম, এসে আমরা সবাই জামা কাপড় ছাড়লাম টানলাম। এবার তখন আমি যথেষ্ট বড়, তো আমার 12th দেওয়া হয়ে গেছে। তো আমি ঠিক করেছি আমি একা একা আমার যে আলাদা রুমে, ওখানে আমি একদম অন্যদিকে একটা রুমে শিফট করে যাবো, তো ওখানেই থাকবো। তো আমি শুয়ে আছি রুমে একা একা রাত্রেবেলা। আমি না হঠাৎ করে আমার না মানে রাত্রেবেলা মানে জেগে ফোন দেখছিলাম, হাতে ফোন ছিল, তো পরীক্ষাও শেষ, তো ফোন দেখছি শুয়ে শুয়ে। ঠিক রাত্রি তখন বাজে 1টা বা 1:30 হবে। হঠাৎ করে আমার না কিরকম একটা মনে হচ্ছে যে গাটা পুরো ভার ভার হয়ে আসছে আমার। আর আমি বলি আমাদের বাড়িটা না দুটো পার্টে ডিভাইডেড, একটা ওল্ড পার্ট একটা নিউ পার্ট। তো আমি ওল্ড পার্টের যে রুমে ওখানে আমি ছিলাম, ওটা আমার ঘরের মতন, তো আমি ওখানেই শুয়েছিলাম। তো আমি দেখছি আমার গা ভার হয়ে আসছে, এবং আমি মানে যেন সারা ঘরটা ঠান্ডা একটা কিছু হাওয়ায় ভর্তি হচ্ছে, এবং আবার সেরকম একটা পচা পচা গন্ধ আসছে। আমি আমার চোখ দুটো পুরো টেনে টেনে আসছে, এবং আমি ফোনটা ওইখানে রেখে দিলাম, যা নিতে পারছে না, ঘুম ঘুম পাচ্ছে। ওইদিকে আবার না কানটা গেল ওই আমাদের করিডোরে। আমি যেখানে পুরো ক্লিয়ারলি শুনতে পাচ্ছি একজন কেউ না হেঁটে হেঁটে এদিকে আসছে, আমার ঘরের দিকে আসছে। আমার যে শক্তি মানে যে চোখ খুলে যে দেখবো শক্তিটা যে কে আসছে, ওইটুকুনিও এনার্জি আমার আর নেই শরীরে। আমি মানে আর চোখে লাস্ট যখন যে জিনিসটা দেখতে পেয়েছি, যে একটা ছায়া আমার মশারি, যে মশারিটা নিয়ে শুয়েছিলাম, তো মশারির পাশে সে দাঁড়িয়ে গেছে আমার দিকে তাকিয়ে, ওটা আমি লাস্ট দেখেছিলাম। তারপরে আমার আর কিচ্ছু মনে নেই, আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন যখন ঘুম ভাঙলো আমার 10টা বাজে, আমি ঘুম থেকে উঠছি যে আমার পুরো সারা গা ভারী হয়ে আছে, যেন মানে আমায় কেউ মানে প্রচন্ড মেরেছে এমন অবস্থা। আচ্ছা। হ্যাঁ। তো আমি মাকে বললাম গিয়ে, মা আমি না এই দেখেছি। মা আমাকে বললো যে তুই আবার এসব শুরু করেছিস, তো দাদু তো বলেছিল কিচ্ছু হবে না। আমি বললাম না মা, আমি না এসব দেখেছি গো। তো মা তো সেরকম বিশ্বাস করছে না আমার কোনো কথাই। যাই হোক, আমি বললাম ঠিক আছে, যখন তুমি বলছো তাহলে আমি আর কিছু এসব নিয়ে ভাবছি না, বাবাকেও আর বলবো না তাহলে আমি। তো ওই দিন রাত্রে আমি আবার শোলাম ঘরে গিয়ে। ওই দিন রাত্রে আমি সেরকম কিছু দেখিনি, তবে হ্যাঁ একটা একদম গা ভারী ভারী ভাব ছিল আমার ওই দিনও। ঠিক ওই একটা পার্টিকুলার টাইমে, এই 1টা 1:30 থেকে 2টো অবধি এরকম সময়। তার পরের দিন আমি আবার রাত্রেবেলা এরকম আমি গিয়ে শুয়েছি। এবার শুয়ে আমার না হঠাৎ করে একটু জল তেষ্টা পেয়েছে রাত্রেবেলার দিকে, প্রচন্ড মানে প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, আর কন্ট্রোল করতে পারছি না। তো আমি উঠলাম, ঘড়িতে দেখলাম তখন 2:30 বাজে। তো আমি উঠে গিয়ে আমার বারান্দা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার আমি যে হাঁটছি না, লাইট তো সব অফ, তখন রাত্রেবেলা সবাই ঘুমাচ্ছে, অন্ধকার। আমি পরিষ্কার ফিল করছি কারোর একটা নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে, পরিষ্কার, এবং আমার গাটা আবার ওরকম ভারী ভারী হয়ে আসছে। আমি না আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম মা বাবার ঘরে, গিয়ে মাকে বলছি মা জেগে আছো, মা জেগে আছো? মা বললো কি হয়েছে, তুই এখন এই রাত্রে হঠাৎ করে এসছিস? আমি বললাম না, আমি একটুখানি তুই কিরম কিরম লাগছিল। আমি পুরোটা বলিনি, আমার আবার বকবে এর কারণে, আমি পুরোটা বলিনি। আর বাবা তো তখন ঘুমাচ্ছে। আমি বললাম মা একটু আসবে, ওই জল তেষ্টা পেয়েছে, একটু জল খাবো। আমি বললাম ঠিক আছে চ, আমি তোর সাথে যাচ্ছি। তো মা আমার সাথে এলো, জল টল খেলাম। তো মা আবার গিয়ে শুয়ে পড়লো। এবার আমি যে আমার ঘরে এসছি, এসে দেখছি আমার না মশারি, আমি টানিয়ে শুয়েছিলাম, দেখছি মশারিটা না পুরো খোলা। ঠিক আছে, মশারি খুলে গেছে, মানে কেউ যেন ওখানে এসে বসেছে বা জোর কিছু একটা করেছে, মানে মানে এটা কিছু একটা পুরো একটা মেস হয়েছিল ওখানে জায়গাটা। তো আমি আবার কি টানালাম, গিয়ে শুলাম। আর কিছু হয়নি ওদিন রাত্রে, তো সব ঠিকঠাকই ছিল। এবার পরের দিন হচ্ছে কি, আমার বাবা ওই আমি যেখানে যেই ঘরে শুয়েছিলাম, মানে থাকি আমি যেই ঘরে, তো এই রুমে বাবার একটু কিছু কাজ ছিল, ওই কিছু রেনোভেশনে কিছু ঠিকঠাক করানোর জন্য। তো
ওখানে ফ্যানটা বাবা খুলিয়েছিল, উপরে কিছু কাজ টাজ ছিল সিলিং এ। তো আমাকে বললো যে পাশের রুমে তুই শিফট হয়ে যা, ঠিক গেস্ট রুম টাইপের ওখানে, এই প্লাস ওখানে পাশেই ড্রয়িং রুম। তো বাবা ওখানে একটা খাট ছিল, তো বাবা বললো তো ওখানে শিফট হয়ে যা, আজকে রাত্রি ওখানেই শো। আমি বললাম ঠিক আছে যখন বলছো। আমি গিয়ে শুলাম। আর হঠাৎ করে ওই রাত্রেবেলা 2টো নাগাদ আমার ঘুমটা ভেঙে যায়, চোখ খুলে যায় আমার। অ্যান্ড আমি চোখ খুলে এদিক ওদিক তাকাচ্ছি যে এই কটা বাজে, মানে কিরম দেখছি, মানে আমার ঘুম আসছেই না আর। তো আমি আবার পাশ ফিরে শুলাম, এবং আমার পেছনটা ছিল আমাদের মেন যে মানে রুমের যে এন্ট্রান্সের দিকে আমার পেছন ছিল। তো আমি হঠাৎ করে না দেখছি আর চোখে আমার বাবার মা আমার রুমে এসছে, এসে আমার ডাকছে আমার মা যে বাবু তাড়াতাড়ি ওঠ। আমি বলছি কি হয়েছে, আমি পাশ ফিরিনি তখনও। কি হয়েছে বলছে, তুই ওঠ না, তারপর বলছি তোর বাবা তোকে কিছু একটা কথা বলতে চায়, তুই এদিকে আয় আমাদের কাছে। এবার আমি যে ঘুরবো, ওই সময় হঠাৎ করে না আমার মনে যেন কেউ একটা বললো যে ঘুরিস না, এটা তোর বাবা মা, মানে আমার গাট ফিলিং হয় না তো এটা, যেটা আমার বাবা মার নয়, আমার ফিলিংটা এলো। আমি ঘুরিনি, আমি না আর চোখে দেখার চেষ্টা করছি যে কারা এরা। আমি আমার ফোনটা নিলাম, নিয়ে হালকা টর্চ মেরে ওই একটা মানে খুব একদম অল্প করে ঘুরিয়ে দেখছি সম্পূর্ণ কালো ছায়া, মানে যার কোনো মানে পুরো আমাদের তার মানে আকারটা পুরো আমার বাবা মার মতন, স্ট্রাকচার এবং ফিজিক্যাল যে তোমার ফিচার্স গুলো। বাট ওদের মুখটা না কিরকম ঝাপসা, একদম ঝাপসা ঝাপসা মুখ। এবার আমি বুঝতে পারছি এটা বাবা মা নয়। আমি জিজ্ঞেস করছি তোমরা কে, তোমরা তো আমার বাবা মা নও, কে তুমি কে? কোনো সাড়া দিচ্ছে না। আচ্ছা। এটা আমার সাথে হচ্ছে পুরো ঘটনাটা রীতিমতো তখন রাত্রি বাজে 2টো থেকে 2:30 এমন সময় পুরো হচ্ছে ঘটনাটা। হুম। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। আমি ভয় পেয়ে আমি যেহেতু মা ওখানে মানে মায়ের আমি পুজো টুজো করি আমি, তো আমি মায়ের নাম নিতে শুরু করলাম যে এরকম ভাবে জয় মা জয় মা এরকম করছি। কিছুক্ষণ বাদে দেখলাম ওরা না হাওয়ার মধ্যে ফেড হয়ে গেল, আর চোখ দিয়ে দেখতে পেলাম। আমি আমার সঙ্গে সঙ্গে আমার মাকে কল লাগালাম, আমি উঠে যে যাবো সেটারও আবার মানে ক্ষমতা, সাহস বা এনার্জি কিচ্ছু নেই। আমি আমার মাকে কল লাগালাম, আমার মাকে জিজ্ঞেস করলাম তোমরা কি আমার ঘরে এসছিলে? মা বললেন না তো, আমরা তো ঘুমাচ্ছি কতক্ষণ ধরে, তুই হঠাৎ করে ফোন করলি কেন এই জিজ্ঞেস করার জন্যে? আমি বললাম না মা, তুমি তাড়াতাড়ি আসো, আমায় নিয়ে যাও এখান থেকে। মা তো এবার নিজেও বুঝতে পারছে না কি হলো। তো মা এলো, এসে আমায় নিয়ে গেল। আমি গিয়ে সবটা বললাম ওই দিন রাত্রেবেলা যে এরম এরম দেখলাম, আগের দিনও এই হয়েছে, তোমাকে আমি বলিনি জিনিসটা, আমার পেছনে ফিল করেছি, আমার কাঁধে এরম নিঃশ্বাস আমি ফিল করেছি। এবার আমাদের না মানে তখন আমরা বাগানে 3টে কুকুর থাকতো আমাদের, ঠিক আছে? তো হঠাৎ করে যখন বলছি এই 3টে কুকুর না কিরকম একটা কাঁদতে শুরু করে দিল, কিরকম একটা আজব ভাবে, মানে কুকুরের ডাকটা যে ওরম হয়, মানে কিরকম একটা আজব ভাবে কাঁদছে একটা, খুব খারাপ ভাবে। আমার তখন খুব ভয় লাগছে তখন এরম করছে, এবং তখন বাজে 2টো থেকে 2:30 বাজে এরম সময়। মানে তো- তুমি ওটা মানে কিছু মিনিটের অন্তরেই হচ্ছে ব্যাপার স্যাপার। হ্যাঁ, আমি মাকে বলছি তখন জিনিসটা যে এরম এরম হয়েছে মামার সাথে এক্ষুনি, তখনই ডাকছে ওরা। এবং আমার বাবা ভাবছে, বাবা ঘুমের কুকুরদের ডাকে বাবার ঘুমটা ভেঙে যায়। বাবা ভাবছে কোনো চোর টোর ঢুকলো নাকি। তো বাবা বারান্দায় দরজা খুলে বারান্দায় বেরোলো, যেহেতু বারান্দায় পেছনেই বাগান আমাদের। হুম। তো দোতলা বারান্দা আমাদের, তো আমিও গেলাম বাবার পেছন পেছন, মানে আমার প্রত্যেক খুব ভয় লাগছিল, মাও যেহেতু গেছিল। তো গিয়ে দেখছি, তোমাকে যদি বলেছিলাম যে এই ডোবা আছে, ডোবার পাশেই লাগোয়া একটা বাগান, বাঁশ বাগান, ঠিক আছে, ওইটা বাঁশ বাগান। তো কুকুরগুলো 3টে কুকুর, ওরা 3টে কুকুর মানে 2টো ছেলে একটা মেয়ে, ওরা ভাই বোন সব। তো 3টেই বাঁশ বাগানের দিকে তাকিয়ে আছে, 3জনেই, এবং একভাবে চিৎকার করছে এবং কাঁদছে ওরা। এবার আমার তো লাগছে বিশাল ভয়, মানে আমি মাকে বললাম মা এখানে এখন থেকো না, তুমি ঘরে চলো মা, এরকম ভাবে এখানে থাকা ঠিক হবে না। বাবা বুঝতে পারছে না, বাবা যে কোনো চোর টোর তো নেই, বাবা টর্চ মেরে মেরে দেখছে এদিক ওদিক, কোনো চোর টোর কিছু নেই, শুধু কুকুরগুলো ভাবে ডেকে যাচ্ছে। তো মাও বুঝলো যে জিনিসটা ঠিক হচ্ছে না। তো মা আর আমি বাবাকে ভেতরে ডেকে নিল, আমরা শুয়ে পড়লাম। তো ওই দিন রাত্রে তো আমি মা বাবার সাথেই শুয়েছি। তো পরের দিন বাবা বললো আমাকে যে যখন তুই ঘরে এরম এরম দেখেছিস, তুই আবার নিজের ঘরেই চলে যা, আর ওখানেই শুয়ে পড়, ওখানে তো ঘর ঠিক হয়ে গেছে এখন। আমি বললাম ঠিক আছে বাবা, আমি ওখানেই তাহলে শুচ্ছি আবার। তো আমি ওই ঘরে আবার গিয়ে ওই দিন শুলাম। এবার তার মাঝখানে একটা কথা বলি কৌস্তব দা, ওই দিন যে রাত্রিবেলা কুকুরগুলো ডাকলো না, তার পরের দিন থেকে 3টে কুকুর পুরো হাওয়া,
মানে আর কোথাও খুঁজে পাইনি ওদেরকে আমরা। তিনটে কুকুরই হাওয়া, কোথায় গেল আর কিচ্ছু জানি না, পুরো একদম হাওয়া। আমরা অনেক খোঁজ করেছিলাম, ওইদিন সকালবেলা আমার বাবা ওদিকে ওদিক দেখলো, আমিও গেছিলাম ওদিকে ওদিক দেখতে, 2-3 থেকে পাওয়া যায়, কোথাও আর দেখতে পাইনি। লাস্টেই আমাদের পাশে যে কাকু একজন থাকে, আমাদের পাশেই তার বাড়ি, সে বললো তিনটেকে ওই বাঁশবাগানের ওই ভেতরের দিকে যেতে দেখেছিল। তারপর থেকে আর কেউ জানি না কোথায় গেলো, ঠিক মানে কোন তিনটে কোথায় গেছে কেউ জানে না। তো ওই দিন আমি রাত্রেবেলা, যাই হোক এনিওয়েজ, আমি আমার ঘরে গিয়ে আবার শুলাম। ঠিক রাত্রেবেলা তখন 2টো থেকে 2:30টে আমি দেখছি আমার গায়ে না একটা হাত, আমার গায়ে একটা হাত, মানে আমার চোখটা বন্ধ, আমি ফিল করতে পারছি আমার গায়ে একটা হাত। তো আমি জাস্ট, আমার ঘুমটা মানে সবে সবে লেগেছিল, মানে ভেঙেছে এরকম অবস্থা, আধ ঘুম টাইপের। আমার ফার্স্টে মনে হচ্ছে যে আমার মা এসছে, আমার মা ছোটবেলায় মানে শুতো। তারপর আমি যখন সেন্স এলাম যে আমি তো এখন মানে বড় হয়ে গেছি, আমি একা একা শুচ্ছি, আমার ঘরে কেউ নেই, আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম। উঠে আমার ফোন টোন দিয়ে টর্চ টর্চ এদিক ওদিক দিয়ে দেখছি যে কে, মানে জিনিসটা কে এরকম। দেখলাম কেউ নেই, কেউ নেই। আর আমার যে ঘর ছিল, ঘরের দরজাটা আমি দিয়েই শুয়েছিলাম। আমি টর্চটার দিকে দেখলাম দিয়ে যে টর্চ দরজাটা খোলা। আমি ভাবলাম যে বাবা হয়তো এসেছিল এবং এটা হয়তো আমার স্বপ্নই ছিল। আমি আবার শুয়ে পড়লাম, শুয়ে আছি, হঠাৎ করে আমাদের যে এদিকে রাস্তা অন্য কুকুরগুলো, স্ট্রিট ডগ গুলো, ওগুলো চেল্লানো আবার শুরু করেছে, ডাকা শুরু করেছে হঠাৎ করেই, এবং প্রচন্ড বাজেভাবে ডাকছে। আমি শুয়ে আছি, হঠাৎ করে আবার ওরকম গা আমার ভারী হচ্ছে। আমি বুঝতে পারছি একটা ফিলিং যে আমার গা প্রচন্ড ভারী হচ্ছে, এবং ঠান্ডা একটা মানে হাওয়া ঘরের মধ্যে ছড়িয়ে গেছে সব জায়গায়। আবার একটা ওই পচা পচা গন্ধ আসছে। এখনো কিন্তু আমি ঘুমাইনি, আমি জেগেই আছি। আমি আবার দেখছি আমার পুরো ক্রিস্টাল ক্লিয়ার একটা হাত আমার গলায় এসে না পুরো এরকম চেপে ধরেছে। এবার এবার মানে আমি নিঃশ্বাস আর নিতে পারছি না, এমন অবস্থা, পুরো দম বন্ধ হয়ে আসছে, মানে পুরো গলা আমার টিপে ধরে আছে এরকম ভাবে। আগের বার তো আমি মায়ের নাম নিয়েছিলাম, চিৎকার করে বলেছিলাম, সেটাও করতে পারছি না আর কিচ্ছু। পুরো নিঃশ্বাস আমার বন্ধ হয়ে আসছে, এবং আমি মানে আর কোনো কিছু করতেই পারছি না, হাত পা ছটকাচ্ছি। ছটকাতে কোনোভাবে আমি ঈশ্বরকে মানে স্মরণ করে আমি ঝটকা মেরে একদম উঠে বসলাম। উঠে বসে দেখছি পেছনে যে আমার যে জায়গাটা, চাদরটা পুরো একদম এদিক ওদিক মানে রাফ হয়ে আছে, মানে স্মুথ আর নেই জিনিসটা। মানে যা বুঝলাম কেউ শুয়েছিল ওখানে। আমি এক মোমেন্টও ওয়েস্ট করিনি, আমি ওখানে উঠলাম, উঠে আমাদের মা বাবার ঘরে আবার দৌড় মারলাম। আমি সব বললাম, এবং আমার কন্ডিশনটা এতটাই খারাপ হয়েছিল, আমি না মানে রীতিমতো কাঁদছিলাম, মানে কেঁদে ফেলেছিলাম এমন অবস্থা। কারণ আমি একটু মানে হলেই মনে হচ্ছে আমি যেন বাঁচবো না আর, এমন পুরো গলা আমার টিপে ধরেছিল। তো সবকিছু বললাম, বাবা বললো এখন এসব আলোচনা করার দরকার নেই, তুই ঘুমা। তো আমাকে ঘুম পাড়িয়ে দিল। তো আমি বুঝলাম ওরাও কিছু বুঝেছে। তো পরের দিন সকালবেলা যখন উঠলাম, তো এটা নিয়ে আলোচনা হচ্ছে, তখন আমার ঠাকুমা বলছে যে ঠাকুমাও দেখতো কিন্তু কখনো বলেনি, যেরকম ধরনের একটা জিনিস বুঝতে পারতো, যেরকম দাঁড়িয়ে আছে হঠাৎ করে, মনে হচ্ছে কি যেন একটা গা ভারী ভারী হয়ে আসছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া পেছন দিকে ওটা সরে গেল, এরকম ধরনের ফিলিং ঠাকুমাও ফিল করেছে। আমার বাবাও অনেক সময় দেখেছে যে সামনের ঘরে এরম ভাবে কেউ শুয়ে আছে ওই খাটের উপর, এরম বাবা দেখেছে, অনেকবারই দেখেছে। তো বাবা গুরুত্ব দেয়নি যদি আমরা ভয় পেয়ে যাই। আমার মাও অ্যাজ ইউজুয়াল দেখেছে ওরকম অনেকবারই। এই বলতে বলতে হঠাৎ করে আমার মার চোখ গেল আমার গলায়, এবং দেখছে আমার গলায় ওই জায়গাটা না পুরো যেন হাতের ছাপ বসে গেছে একদম, মানে যদি কেউ জোরে টিপে থাকে এরকম হাতের ছাপ বসে গেছে একদম। আমার বাবাও লক্ষ্য করে দেখলো, হ্যাঁ সত্যি তো একদম হাতের ছাপ বসে গেছে। তো জিনিসটা খুবই সিরিয়াস হয়ে গেছিল। ওই দিন আমাদের বাড়িতে আমার সব মাসি, আমার দিদিরা সবাই এলো, ওই দিন আসার কথা ছিল ওদের এমনি ঘুরতে। তো আমার বাবা বললো যে যাতে ওদেরকে কিচ্ছু না বলি, আমরা কিচ্ছু না, লিটারেলি যাতে কিচ্ছু না বলি। এবার আমরা কিছু বলিনি ওদেরকে। তো ওই দিন সন্ধ্যেবেলা আমরা, সকালবেলা তো বিকেল অবধি চলে গেল সব ঠিকঠাক, সন্ধ্যেবেলা আমরা সবাই গল্প টল্প করছি। আমি অন্যদিকে একটা ঘরে পড়তে বসেছি, আমার দিদিও অন্যদিকে একটা ঘরে পড়তে বসেছে। এবার আমার আরেকটা দিদি এখানে ছিল না, ও তো অন্য জায়গায় থাকতো। তো আমার মেজো দিদি এসেছিল, তো ও সামনের ঘরে পড়তে বসেছে, আমি অন্যদিকে একটা ঘরে পড়তে বসেছি। আর আমার দিদি যে ঘরে পড়তে বসেছে ওই ঘরেই আমি জিনিসটা দেখেছিলাম। সব ঠিকঠাক হচ্ছে, হঠাৎ করে ওই দিদি চিৎকার করতে করতে দৌড়ে এলো এদিকে, এসে বলছে যে ও পড়তে পড়তে হঠাৎ করে দেখছে ওই যে ঘরটা,
যেখানে ও পড়ছিল তার পাশে আরেকটা ঘর, ওখানটায় একটা সাদা কাপড় জড়ানো কেউ একটা দৌড়ে দৌড়ে এলো, এসে খাটের উপর শুয়ে ভ্যানিশ হয়ে গেল, আর যেন নেই, আর এক কোথাও নেই সে। আর ওটা পুরো নিজের চোখে দেখেছে ও। ওটা দেখি এত ভয় পেয়ে গেছে, এসে ওই ঘরে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মানে ও বসে পড়েছে, মানে একদম কেমন একটা মানে ভয় একদমই মানে এরম 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 করছে, মানে নিঃশ্বাস উপরে উঠে গেছে একদম, প্রচন্ড ভয় পেয়ে যায়। তো তখন আমরা কিছু বলিনি আর সেরম, ওটা লুকিয়ে যাই, আমি যা যা দেখেছি সব লুকিয়ে যাই, এবং ওকে আমরা বলি যে তুই ভুল টুল দেখেছিস, তো চোখের ভুল এটা। তো তারপর পরের দিন আমার ওই টিউশন স্যারের আসার কথা ছিল বাবাকে পড়ানোর জন্য। তো সে এলো, এসে আমাকে পড়ছি, আমি ওই সামনের ঘরে যেখানে আমি দেখেছিলাম তো ওখানেই পড়ছিলাম। উনি এসে বললেন যে আমাকে, আচ্ছা সেটা কথা বলতো, তুই কখনো কিছু দেখেছিস সেখানে তোদের বাড়িতে? আমি বললাম যে হ্যাঁ আগে তো দেখতাম এমন এমন, আমি রিসেন্ট কেস একটাও কিছু বলিনি ওনাকে। বলছেন না, উনি বলছেন না, ঠিক আছে আচ্ছা। বললাম স্যার কেন, কিছু কি বলবে তুমি? বলছে সেরম না, মানে আমি দেখলাম আর কি। আমি বললাম কি দেখেছো স্যার? বলছে না আসলে যখন তুই আমাকে খুলতে নিচে নামছিলিস গেটটা সিঁড়ি দিয়ে, আমি জানলা দিয়ে দেখলাম তোর পেছনে একটা ছায়া দাঁড়িয়ে ছিল। আমি প্রথম ভাবলাম হয়তো তোর কোনো বাচ্চা টাচ্চা এসছে, একটা বাচ্চা ছিল দাঁড়িয়ে। আমি ভাবলাম, তুই তখন এসে দেখছি উপরে তোর তো বাড়িতে কোনো বাচ্চা আসেনি। আমি বললাম না স্যার বাচ্চা তো আসেনি আমার বাড়িতে। তখন বলছে তাহলে তো আমার চোখের ভুল। আমি আর কিছু শেয়ার করিনি ওনার সাথে যে এই হয়েছে, এত কিছু দেখেছি। তার তো চলে গেল। এবার আমি যেটা বলছিলাম যে আমাদের পাড়া প্রতিবেশীরা, ওরা না আমাদের এরকম নজরে দেখতো প্রথম প্রথম, তারপর নর্মাল হয়েছিল। তবে একটা কোশ্চেন আমাদের অফেন জিজ্ঞেস করতো যে তোমরা কি কখনোই বাঁশবাগানে কিছু দেখো, তোমরা কি কখনোই বাঁশবাগানে কিছু দেখো? আমরা সবসময় বলতাম না, কারণ আমরা তো ওইদিকে সেরকম যাই না, বাঁশবাগানের দিকটাই বারান্দার দিকে যাওয়া হয়ে ওঠে না সেরকম ওইদিকে। জিনিসটার কত পাত্তা দিইনি আমরা, আমরা সব নর্মাল চলছে। এবার আমি একদিন পড়তে বসেছি ওখানে ওই আরেকটা ঘরে, ওই ঘরে পড়তে বসেছি পাশের ঘরে। হঠাৎ করে দেখছি কারেন্টটা চলে গেল, এবং হঠাৎ করে আমার চোখটা গেল একটা কোণার দিকে। দেখছি একটা দুটো মানে পায়ের হাতে, যে মানে দুটো হাত পার পা দেখতে পাচ্ছি আমি শুধু কোণার দিয়ে, ছাড়া অন্ধকার ছিল, আবছা আবছা একটা আলো পড়ছিল তোমার ওই বাইরের দিক দিয়ে। আমি দেখছি ওই দুটো হাত আর পা। আমি না পুরো ওখানে বসে আছি, মানে যে কি জিনিসটা আমি বুঝতে পারছি না। আমি আমার ফোনটা হাতের কাছে ছিল, আমি জাস্ট টর্চটা মেরে ওখানে দেখেছি একটা কোনো বাচ্চা ওখানে না নিজের ওই মানে দুটো পা গুটকি সুটকি ওখানে হাতটা ধরে বসে আছে। আর আমার মা তখনই আমায় ডেকেছে, ওই মোমেন্টে আমার মা ডেকেছে, আমি তাকালাম, হ্যাঁ মা বলো। যেই তাকালাম ওইদিকে, আবার ওইদিকে দেখলাম আমি কোণার দিকে দেখছি আর কিচ্ছু নেই। আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো। আমি মাকে সঙ্গে সঙ্গে গিয়ে বললাম মা এই হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যে বাঁশবাগান ছিল, এই বাঁশবাগানের যে মালিক ছিল না, সে আমার বাবাকে ওই বাঁশবাগানের দায়িত্বটা দিয়েছিল, এবং মানে সব দেখাশোনার জন্য। এবং বাবা জবের থেকে এই বাঁশবাগানের দায়িত্ব নিয়েছে, এবং এই বাঁশবাগানটা পরিষ্কার টরিষ্কার করাচ্ছে, বাঁশগুলো কাটাচ্ছে, তবে থেকে এই জিনিসগুলো আবার স্টার্ট হয়েছে। কিন্তু তো আমার তো জিনিসগুলো বেশ এবার ভয়ানক লাগছে, কারণ জিনিসগুলো ওখানে সমান এরকম দেখতে পাচ্ছি। তো আমি এই জিনিসগুলো নিয়ে একটুখানি সবাইকে পাড়ার প্রতিবেশীদের জিজ্ঞেস করতে শুরু করলাম যে আচ্ছা কাকু কাকিমা এটা জিনিসটা এরম এরম তোমরা কিছু জানো ব্যাপারটা বাঁশবাগানের ব্যাপারে? কেউ না সেরকম কিছু বলছে না, তবে একটা জেঠু আমাকে বললো যে বাঁশবাগানে অনেক সময় হঠাৎ হঠাৎ করে আলো দেখা যায়, এটুকুনি, এর চেয়ে বেশি আর কিছু বলেনি আমাকে। আমি আর সেরকম কিছু বলিনি, আমি চলে এসেছিলাম বাড়িতে। এসে আমি মাকে বললাম জানো এই হয়েছে। এবার আমার না একটা কিরকম একটা গাট ফিলিং হচ্ছিল যে কোনোভাবে আমাদের এই মানে দেখা এই যে ছায়াগুলো আর এই বাঁশবাগান কোনোভাবে ইন্টার কানেক্টেড। আমি মাকে বলছিলাম যে মা জানো তো আমার মনে হয় না কোনো একটা কিছু ব্যাপার আছে বাঁশবাগানের সাথে যুক্ত। তো মা বললো তুই ভুলভাল ভাবছিস, হয়তো অন্য কিছু ভাবে কিছু একটা হচ্ছে। রাস্তাতেও তো অনেক কিছু, অনেক লোকের অনেক কিছু পাড়ায়। আমার মা এই কথাটা বলছে যে অনেক কিছু হয়তো তুই পাড়ি টাড়ি দিয়েছিস, ওই কারণে কিছু একটা হচ্ছে। আমি বললাম না মা। মা বলছে তুই এসব ভাবিস না তো, যে ছিল আমাদের বাড়িতে আগে সে এখন আর নেই এখানে, তাকে সে মুক্তি পেয়ে গেছে, তুই ওসব নিয়ে ভাবিস না। পরের দিন আমার ওই বাড়িতে আবার স্যার পড়াতে এলো। আমি স্যারকে তারপর বললাম, ওই স্যার কথাকেই তুলেছিল আমার সাথে যে এরম এরম দেখলাম আগের দিন, তুই আর কিছু দেখিস নি আর? আমি বললাম না স্যার সেরকম তো কিছু দেখিনি, প্রথম বলছিলাম আমি। তারপর উনি বললো না আমার তো মনে হলো জিনিসটা আমি ভুল দেখিনি। আমি তখন সবটা বললাম যে স্যার আমি এই দেখেছি।
আমি তখন স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার বাঁশবাগানের কি কোনো কেস আছে এরকম ব্যাপারটা কি বলতো? তখন স্যার দিয়ে শুনছি যে আমাদের যে বাঁশবাগান ঠিক না, বাঁশবাগানের যে পাশের ডোবাটা, ওই ডোবাটা আগে পুকুর ছিল এবং ওখানে অনেকজন স্নান করতে আসতো আগে। এবং স্নান করতে যে আসতো, বেশ ওখানে জিনিসটা জায়গাটা জমজমাট ছিল। তবে হঠাৎ করেই ওখানটায় লোকেরা ডুবে যাওয়া শুরু হলো এবং নাম্বারটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছিল, 1 থেকে 2, 3 থেকে 3 এরকম ভাবে। এবং করতে করতে নাম্বারটা মানে যে 17 থেকে 18 হয়ে গেল। এতজন ডুবে মারা যায় ওখানে। এবং লাস্টে যে যারা দুজন মারা গেছিল তারা 2 ভাই বোন ছিল, দুজনেই বাচ্চা, দুজনেই খুব ছোট ছিল। এবং ব্যাপারটা হচ্ছে ওরা সাঁতার পারতো কাটতে এবং ওরা পাড়ে দাঁড়িয়েছিল, রীতিমতো পাড়ে দাঁড়িয়েছিল। ওরা ওদের ডুবে যাওয়ার কথাই নয়, ওরা নিজেদের থেকে যেন ওই পাড় দিয়ে কোনোভাবে পড়ে গেল জলের ভেতরে, আবার যেন একটু ধাক্কা টাক্কা কিছু একটা খেয়েছে, ডুবে গেল। এবং এই ব্যাপারটা খুবই ছড়িয়েছিল আমাদের এলাকায়, অনেকজন দেখতে এসেছিল জিনিসটা। তারপর থেকে পুকুরে আর কেউ স্নান টান করতো না এবং তারপর থেকেই নাকি বাঁশবাগানে ওরম ভাবে ছবির আলো টালো সব দেখা যায়। তো এবার তো আবার তো শুনে হয়ে গেছে, কারণ আমি যা বোঝার সব বুঝে গেছি এবার। এ যা হচ্ছে কোনোটাই বাইরের জন্য কিছু না, সবই বাঁশবাগানের সাথে ইন্টারকানেক্টেড। আমি তারপর মাকে গিয়ে বললাম, বাবাও বাড়িতে এসেছিল, বাবাকেও বললাম যে বাবা এই এই ঘটনা। বাবা বলছে তাই নাকি? আমি বললাম হ্যাঁ। তো তখন ওইদিকে তো মন্দিরে তো দাদু তো আর নেই, কাকে গিয়ে বলা হবে এবার? তো আমার এই বাবা একজন চেনা, ওই বাবার থ্রুতে, কারো জনের থ্রুতে, একটা জ্যোতিষী প্লাস উনি সন্ন্যাসীও ছিলেন একজন। তো ওনার কাছে আমরা গেলাম, ওনার কাছে সবকিছু গিয়ে বলা টলা হলো। উনি একটু চোখটা বন্ধ করে কিছুটা মানে ভাবলেন, মানে কিছুটা ধ্যান ট্যান কিছুটা করলেন করে আমাদের তাকে বললেন। আমরা কিন্তু ওনাকে বলিনি আমাদের পেছনে বাস, মানে আমরা শুধু বাড়ির ঘটনাগুলোই বলেছি। আমাদের যে বাড়ির পেছনে কোনো ডোবা বা হেনা তেনা এগুলো আছে আমরা কিচ্ছু বলিনি। উনি নিজের থেকেই বললেন যে আপনাদের বাড়ির পেছনে যে ডোবাটা আছে খুব খারাপ, খুব খুব খারাপ জায়গা এটা, নিজের থেকেই বললেন। এবং বললেন যে ওইটার ওখানে যাতে রাত্রেবেলা কেউ না যায়। না। বাবা, আমি তো বললাম যে আমরা তো কেউ যাই না। তখন আমি জিনিসটা পুরো খুলে বললাম যে এতজন ওখানে মেয়েই হয়েছে। তো ওই শুনে উনি আমাকে মানে বেসিক্যালি আমাকেই দিলেন, কারণ আমি বেশি করে দেখছিলাম জিনিসটা তখন। তো আমাকে দিলেন একটা ওই কোমরে পড়ার জন্য, বললেন দেখো গিয়ে যদি কোনো কিছু হয়, কারণ তোমার উপরে তো এরকম অ্যাটাক হয়েছে, গলা তোমার টিপেছে এরকম। আমি বললাম হ্যাঁ। তো ওটা আমি পড়লাম, এসে ওদিন বাড়িতে এলাম, এসে আমি জামা টামা ছাড়লাম, মা খাবার নিচ্ছে, সব বাড়ছে। আমি কানে, আমার একটা অভ্যেস যে আমি রাত্রেবেলায় কানে হেডফোন লাগিয়ে গান টান খুব শুনি, আমি এদিক ওদিক হাঁটি আর গান শুনি। তো আমি করিডোরে হাঁটছি, কানে হেডফোন লাগিয়ে হাঁটতে হাঁটতে আমি ওই ঘরে, যেই ঘরে দেখেছিলাম, আমার খেয়ালই নেই যে ওই ঘরে এখন যাব না রাত্রেবেলা, কারণ আমার বাবা বলেছিল যে ঘরে যাস না এখন রাতের দিকে। আমার খেয়ালই নেই, আমি গান শুনতে শুনতে ওইদিকেই চলে গেছি এবং ওই ঘরে আমি ঢুকছি। যেই যে ঢুকছি আমি ঘরে, হঠাৎ করে না মাথার উপরে একটা রড রাখা ছিল, ওই লোহার রড একটা জায়গায় রাখা ছিল, ওটা হঠাৎ করে কোন দিক দিয়ে আমার মাথার উপর পড়ে গেল, ডিরেক্ট আমার মাথার উপর পড়লো। কি বল? হ্যাঁ, আমি আমি মানে আমার ভাগ্যটা এত ভালো, হয়তো ওই যে জিনিসটা পড়েছিলাম ওইটার জন্যই আমার যে হেডফোনটা ছিল, হেডফোনের যে রাবারের যে জায়গাটা আছে না পার্টটা, ওই রডটা এসে ওর উপরেই পড়েছে। একটু লেগেছে আমার, কিন্তু যদি ওই রাবারটা না থাকতো হয়তো আমার আরো মানে কেটে যেত, হয়তো আরো বেশি কিছু হয়ে যেত আমার। ডিরেক্ট এসে মাথার উপর পড়ে গেল আমার। আমি সঙ্গে সঙ্গে মাকে ডাকলাম, দেখো মা এই এই হয়েছে। মা আমাকে তো বকতে শুরু করেছে, তুই ওখানে কেন গেছিস, তোকে বারণ করেছিলাম না এদিকে না যেতে রাত্রেবেলা করে। তাই আমি বললাম হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। তো আমি তারপর থেকে আমার মা বাবার বেডরুমেই আর একটা আলাদা জায়গায় একটু আলাদা বিছানা করে ওখানে শোয়া শুরু করলাম। অ্যাজ ইউজুয়াল সেরকম আর দেখছিলাম না কিছুদিন ধরে, আর কিছু ফিলও হচ্ছিল না। একদিন কি হয়, আমি ওই তার 2 দিন বাদেই আমি মানে আমাদের ওই ঘরেই ছিলাম, দুপুরবেলার দিকে আমি ওই ঘরে আমার একটা জিনিস রাখা ছিল, ভুল করে ফেলে চলে এসেছিলাম। তো মা বললো তুই এটাকে নিয়ে আয়, তো আর বেশি ওখানে থাকবি না, ঘরে তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবি। তাই বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আমি গেলাম ওইদিকে, ওই ঘরে গিয়ে আমি জাস্ট ওই দরজা দিয়ে আবার ঢুকছি, কোথার থেকে একটা কালো বিড়াল এসে আমাকে আঁচড় বেড়ে চলে গেল, জানি না কোথা দিয়ে এলো এবং এসে কোথায় গেল আবার সেটাও আমি দেখতে পেলাম না। আমার মা বাবা কেউ মানে বাড়ির কেউ কোথাও বিড়াল দেখেনি, আর শুধু আমি দেখলাম এবং সেই আঁচড়টা শুধু আমাকেই দিয়েছে, ওই ঘরের ভেতরেই দিয়েছে যে ঘরে দেখছিলাম।
এবার যদি কেউ লোকেরা বলে যে এটা কোইন্সিডেন্স, তো কোইন্সিডেন্স একবার দুবার হয়, 4-5 বার হলে তো সেটা কোইন্সিডেন্স নয়, তাই না? ওরকম হলো, তারপর ইঞ্জেকশন সব নিলাম আমি। এবার জিনিসগুলো যে পেয়েছিলাম কবচে, মানে যে কবচটা দিয়েছিল, কি একটা দিয়েছিল, ওরে জিনিসটা কিছুটা স্টেবল হলেও সম্পূর্ণভাবে স্টেবল তো হচ্ছিল না। এবং আমাদের যে জিনিসগুলো, পার্সোনাল প্রবলেমসগুলো, সেগুলো সমানে ট্রিগার্ড আপ হয়ে যাচ্ছিল আরো। মানে কোনো কিছু যেন ঠিকভাবে আর হচ্ছে না, সব জায়গায় ঝামেলা ঝামেলা সব লেগে আছে। তো এর মাঝখানে বাবা খুব ডিস্টার্ব হয়েছিল এই সব কারণেই। বাবা একদিন অফিস গেছে, তো বাবা নতুন জায়গায় ট্রান্সফার হয়েছিল বাবার। ওখানে বাবার একজন কালিগ ছিল, একটু সিনিয়র ছিলেন উনি। তো উনি দেখলেন বাবাকে, যে বয়সে সিনিয়র উনি, তো বাবাকে দেখে এসে বললেন যে কি হয়েছে, আপনাকে দেখে একটুখানি ডিস্টার্ব মনে হচ্ছে। তো বাবা ওনাকে প্রথম বলছিলেন না, তারপর বললেন যে এরকম এরকম হচ্ছে আমার ছেলের সাথে, আমার ওয়াইফের সাথেও, তো এরকম খুব ডিস্টার্ব হয়ে আছে। তো উনি বললেন আমি কি একবার কি দেখতে পারি আপনাদের বাড়িটা? তখন বাবা বললেন হ্যাঁ দেখতে তো পারেন অবশ্যই। বললো ঠিক আছে, তাহলে আমি পরের শনিবার দিন যাব। ওই দিন ছিল প্রবাবলি বুধবার। তো শনিবার দিন ঠিক হলো উনি আসবেন। তো বাবা বললো উনি আসবেন এরম, তো ঠিক আছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো আসুন, আমি বলবো সব ওনাকে। এর মাঝখানে কি হয়, বুধবার ছিল তো, আমি মাঝখানে আমি বিকেলবেলা খেলতে যাই, ঠিক আছে। তো আমি খেলে ফিরেছি একদিন শুক্রবার দিনই প্রবাবলি, ওনার আসার আগের দিন বিকেলবেলা। আমি খেলে ফিরলাম, জুতো টুতো সব রাখলাম আমার, রেখে আমি দরজাটা দিলাম, দিয়ে আমি জাস্ট ঘুরলাম, ঘুরে এবার ভেতরে যাব। আর আমাদের এন্ট্রান্সটাই না ওল্ড পার্টে দিয়ে গিয়ে নিউ পার্টে যেতে হয়। আমি ঘুরে যে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে দিয়ে আমি একটা বাচ্চাকে এসে দৌড়ে যেতে চলে দেখলাম। আর বাচ্চা কোথা দিয়ে এসলো, আমার চোখের সামনে, আমার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। আমি পুরো স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছি, আর নড়তে পারছি না একদম। এবং আমি ওর দৌড়ানোর আওয়াজও কানে শুনেছি, আওয়াজও। এরপর তো মানে আমার আর কিছু বলার নেই, আমি মাকে গিয়ে বললাম মা আমি আবার দেখেছি, এরকম আবার দেখেছি। মা বললো কি করবি, উনি তো কালকে আসবেন, ওনাকে কালকে তাহলে বলিস সব। আর তুই ওদিকে আর যাস না, এখন এদিকেই থাক। কালকে সকাল মানে শনিবার দিন হলো তো উনি এলেন, ওনাকে সব যা যা হচ্ছে সবটা বলা হলো। উনি পুরো বাড়ি ঘুরলেন, ঘুরে গিয়ে বললেন যে ওই যে ডোবাটা ছিল, ডোবাটাতেই মেন সমস্যা। এবং ওই ডোবার থেকে বাবা একটা ভুল করেছিল হচ্ছে, বাবা ওই বাঁশ বাগানটায় বাঁশগুলো কাটিয়েছিল লোককে দিয়ে, যেটা বাবার ভুল হয়েছিল। কারণ মানে ওটা ছিল হচ্ছে ওদের বাসস্থান, যেটা বাবা ওই যে যারা এন্টিটিস গুলো আমাদের বাড়িতে এখন এসছে, তো উনি বাবাকে বললেন যে আপনি যেটা করুন হচ্ছে বাঁশবাগানের আর কোনো কিছুতে আপনি ইনভলভ থাকবেন না, জিনিসটাকে পুরোপুরি ভাবে ছেড়ে দেবেন, যার দায়িত্ব তার, আপনি আর নেবেন না। তো বাবা বললো তাহলে ঠিক আছে, তাহলে আর এটা করবো না, তাহলে আমি আর কিছু দিচ্ছি না ওদিকে। তো বললো হ্যাঁ, আর উনি একটা এও বললেন যে বাড়িতে সমস্যা তো হয়ে গেছে, এই সমস্যাকে কাটাতে হলে এখন উনি একটা কি একটা মানে রিচুয়াল বা বিধি কিছু একটা এরকম বললেন। ওই কি মুরগি অনেকগুলো লাগবে আমাদের সবার নামে, তো ওগুলো এনে সব কি করতে হবে, আমি ঠিক বলতে জানি না ওইটা। তো বাবা আমাকে ঠিক কখনো বলে উনি এটা কি করতে হতো। তো যাই হোক সবকিছু করা টরা হয়। এবার ব্যাপারটা হচ্ছে, বাবা একটা কথা ওনাকে বলে যে দাদা আমাদের সবই তো হচ্ছে, কিন্তু এই সাংসারিক যে বিভিন্ন বিভিন্ন ঝামেলাগুলো, সেগুলো কেন ঠিক হচ্ছে না? সব দিক দিয়ে কিরকম ভাবে ঝামেলা লেগে আছে। এবং যেন বাড়িতে নতুন বাড়ি এরকম কিনে এসছি এতদিন, এত বছর ধরে, তাও যেন শান্তি বা স্বস্তি কিছুই নেই। তো উনি বললেন যে তোমরা কোথায় থাকতে সেটা বলো তো, তোমাদের কি তো বল নতুন বাড়ি কিনে এসছো, আগে কোথায় থাকতো? তো বাবা তারপর বললো যাদবপুরে থাকতাম, তো ওখান দিয়ে এরকম এরকম ঝামেলার জন্য এসে গেছি এখানে। তো উনি বললেন যাদবপুরে বাড়িতে এখন কে থাকে, ওখানে কি ফ্ল্যাট হয়েছে তোমাদের? বাবা বললো হ্যাঁ ফ্ল্যাট তো হয়েছে, তবে আমি যা শুনলাম ওখানে কত বছর ধরে, এত বছর ধরে 7 থেকে 8খানা ফ্যামিলি এসছে, তবে কেউই থাকতে পারেনি ওই বাড়িতে, উনি ফ্ল্যাটে। পুরো হোল ফ্ল্যাট এখন পুরো ফাঁকা পড়ে আছে। ওনার না কিরকম একটা জিনিসটা ঠিক লাগলো না। উনি বাবাকে বললেন চলো তো একবার তোমাদের ওই যাদবপুরের বাড়িতে আমাকে নিয়ে, মানে যাদবপুরে এই ফ্ল্যাটে নিয়ে আমাকে। বাবা বললো কেন, কোনো কি সমস্যা? ওই ফ্ল্যাটটি ওখানে তো আমরা থাকি না, না আমার নামে আছে। উনি বললেন না একবার চলো তাও। তো বাবা ওই মুহূর্তে শনিবার দিনই বাবা ওনাকে নিয়ে গেল ওই যাদবপুরের ফ্ল্যাটে। যাদবপুরের ফ্ল্যাটটা দেখে বাবাকে বললেন ভেতরে ঢুকবো না, ভেতরে ঢোকা ঠিক হবে না, বাইরেই আছি, তুমি একটা কাজ করে ভেতরে গিয়ে একটা মাটি নিয়ে আসো একটু এক কোণা দিয়ে, বিশেষ করে যদি ঈশান কোণ হয় আরো ভালো। তো বাবা বললো ঠিক আছে তাহলে তাই করছি। বাবুনি গেলেন এবং ঈশান কোণ দিয়ে বাবা মাটি নিয়ে এলো, এসে ওনাকে দিল।
বাবা ওটাকে দিল, ওনাকে দিল, উনি বললেন ঠিক আছে এবার তুমি বাড়ি চলে যাও, আমি আমার বাড়ি চলে যাচ্ছি, তো আমি তোমাকে পরে যা বলার বলবো। বাবা বললো ঠিক আছে। তো উনি বাবা এলেন। এবার ওই দিন সন্ধ্যেবেলা আমরা সবাই খাচ্ছি। এবার কৌস্তব এই জায়গাটা বলি, এখান দিয়ে মানে মেন সমস্যাটা হচ্ছে এখান দিয়ে আচ্ছা। আমাদের বাড়িতে কিছু যে ভাড়া থাকতো একতলায়, ঠিক আছে, তো গত কিছু বছর ধরে আমাদের কখনোই কিছু বলেনি যে ওরা কি দেখেছে বা না দেখেছে, ওদের হয়তো কিছু দেখেও নি। ওই দিন সন্ধ্যেবেলা আমরা সবাই বসে টসেছি, বাবা বসে আছে, বাবার কাছে ওই বাবা আমরা সবাই গল্প টল্প করছিলাম, আমার মাসিরাও ছিল, মাসি মানে আমার বড় মাসি ছিল শুধু। এবার হঠাৎ করে আমাদের উপরে দরজা এসে ওই নক মরলো নিচে আমাদের ভাড়াটে, একটাই ছিল ওই সময়, একদিকে ছিল আমার দুটো ভাড়াটে, তো মানে যে সামনের দিকে যেটা ওনারাই শুধু ছিল। তো ওখানে যে কাকিমা সে আর তার দুটো ছেলে এসে আমাদেরকে ডাকলো, দুটো বাচ্চা, দুটো ছেলে, বেশি বাচ্চা নয় তবে ঠিক আছে মাঝ বয়সী। তো এসে আমার মাকে ডাকছে জেঠিমা জেঠিমা, আমাদের দুটো ছেলে। তো আমার মাও গেল, আমিও গেলাম। তখন এই কাকিমা বলছে যে যে বৌদি আমরা না কিছুদিন ধরে না খুব ভয়ে ভয়ে আছি। মা বলছে ভয়ে ভয়ে আছো মানে? বলছে হ্যাঁ ভয়ে ভয়ে আছি আমরা। মা বলছে আমি ঠিক বুঝলাম না, মানে ভয়ে ভয়ে মানে কি বলতে চাইছো? বলছে জানো ওনার যে মানে যেটি কাকিমা যে ছিল তার ভাই মানে নতুন নতুন বিয়ে করেছিল, ও তার বউকে নিয়ে এখানে ঘোরাতে এসেছিল। এবার আমাদের তার যে বিয়ে হয়েছিল তার জন্য ওই উপলক্ষে সব রান্না টান্না হয়েছিল খুব। আর ওই দিন তার বিয়ে হয়েছিল ওই আগের মঙ্গলবার, সেই বুধবার দিন এখানে এসেছিল এখানে ঘোরাতে। তো ওসব মানে বিয়ে সব শেষ হয়ে গেছিল, তো পরের দিনই এখানে নিয়ে এসে এখানে থাকতে এসেছিল। তো ওই আমাদের বাগানে গিয়ে ওখানে ওই কাঁচা মাংস কাটা হয়, মানে একদম মুরগি, যেটা মুরগি মানে কাটাটা হয় একদম মানে কষি রান্না করবে বলে। তো ওই যে বউ ছিল সে ওখানেই বসে টসে ছিল। বলছে তারপর থেকে ওই যে বউ ঘরে এলো না, তারপর থেকে বউ কিরকম একটা আলাদা রকমের বিহেভ করছে, মানে সাধারণ নয়, চুপচাপ হয়ে আছে, কারোর সাথে কথা বলতে চাইছে না, খুব ভয় ভয় সে পাচ্ছে। এবং ও ভয় পাচ্ছে তো আমরাও যেন ভয় পাচ্ছি। যেরকম সে বলছে যে আগের দিন রাত্রেবেলা সে যখন বাথরুমে যাচ্ছিল ওই তাকে নিয়ে যাচ্ছিল ওই কাকিমাকে, ওই বউ ভয় পাচ্ছে বলে। যেতে যেতে হঠাৎ করে যে ঢুকেছে বাথরুমের ওখানে, তা ডান দিকে জানলা, জানলার ওই পাশে ফাঁকা জমি, বলছে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে জানলার ওখান দিয়ে না ঠকঠক করে একটা আওয়াজ পেল। কাকিমা ঘুরে তাকালো যে কি হয়েছে, দেখছে জানলার ওখান দিয়ে তো লাল লাল চোখ উঁকি মেরে আছে। কাকিমা ওই দেখে বিশাল নাকি ভয় পেয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে তার যে হাজবেন্ডের কাকুকে ডেকেছে, ডেকে বলছে দেখো এখানে এসে দেখো কি করে কি দেখলাম আমি। কাকু এসে বলছে যে যে তুই এটা আজকে দেখলি, আমি তো কবেই দেখেছি এটা, আমি তো কবেই দেখে নিয়েছি এগুলো, তোদেরকে কাউকে বলিনি কারণ তোরা যদি ভয় পেয়ে যাস। ঠিক এরকম ভাবে বলেছে। কাকিমা বলছে মানে তুমি কবে দেখেছো মানে? বলছে আমি তো এটা আগের দিনই দেখেছি এসব, আমি কাউকে বলিনি, আমি ঠিক করেছিলাম প্রায় দাদাকেই বলবো। তো এই নিয়ে নাকি ওরা প্রচন্ড ভয় পেয়ে আছে। এইবার এই যে কাকিমা এত কিছু বলছে আমাদের কথাবার্তাগুলো বলতে বলতে ওই নিচে যে বউটা ছিল সে বিশাল জোরে চিৎকার করে ওঠে, বিশাল জোরে, মানে পুরো না বাড়ি কেঁপে উঠলো, এমন জোরে চিৎকার করে উঠেছে। সঙ্গে সঙ্গে সবাই দৌড়ে গেছি, আমার বাবাও ছিল বাড়িতে, আমরা সবাই দৌড়ে গেছি। আগে আমার বাবা ছিল, দেন কাকিমা ছিল, দেন ওই দুটো বাচ্চাও ছিল, সবাই দৌড়ে গেছি। আমি জাস্ট ওই দরজাটা ঘুরলাম, ঘুরে আমি বিশ্বাস করবে না, আমি জাস্ট ওই বউটার দিকে তাকালাম। বউটা যদি তোমাকে বলি খুবই রোগা পাতলা, খুবই, এবং হাইট খুব শর্ট স্লিম ফিট একদম। বউটাকে তিনজন লোক মানে কাকু আর তার হাজবেন্ড আর একজন ছিল, তারা ধরে আছে এবং বউটা মানে রীতিমতো চোখ যেন ঠিকরে বেরিয়ে আসবে এবং মানে আওয়াজ পুরো চেঞ্জ। সে মেয়ে তো মানে গলা দিয়ে যেন পুরো ছেলেদের আওয়াজ বেরোচ্ছে এমন অবস্থা, এবং বিশাল শক্তি, তিনজনকে সে ঠিকরে ফেলে দিচ্ছে এমন অবস্থা। সে আমার দিকে তাকালো, তাকিয়ে একটা বিচ্ছিরি ভাবে হি হি করে হাসতে শুরু করলো। আমি ওই দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না, আমার হাত পা পুরো কাঁপতে শুরু করেছে। আমার মা ওই দিক দিয়ে নামছিল, আমি মাকে শুধু একটা কথা বললাম, মা শি ইজ পজেসড, শি ইজ পজেসড। আমি মাকে বললাম মা তুমি তাড়াতাড়ি দৌড়ে চলো, এখানে এখানে লাভ নেই, এখানে কিন্তু থাকলে আরো জিনিসটা আমি জানি না কোন দিকে যাবে। আমি মাকে তাড়াতাড়ি নিলাম, নিয়ে আমরা দুজন উপরে চলে গেছি, আমার বাবা ওখানেই ছিল। এবার আমরা উপরে কি সব দরজা টরজা সব লক করে দিয়েছি। এবার ওই যে কাকিমার যে দুটো বাচ্চা, ওদেরকেও আমরা সাথে উপরে নিয়ে চলে এসেছি। এবার ওই ওই বউটা এত জোরে জোরে আওয়াজ, মানে নিচ দিয়ে শোনা যাচ্ছে, বউটা বলছে যে আমায় কাঁচা মাংস দে, আমি মাংস খাবো, নাহলে কিন্তু তোদেরকে শেষ করে দেবো আমি।
তারপর কাকিমাকে বলছে যে তোর চুলগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো কিন্তু, বলে দিলাম, আমায় চিনিস না তোরা, এরকম ভাবে বলছে একদম। মানে তোর বাবা তখন স্ট্রাইক করলো আমাদের বাড়িতে। ওই যে মায়ের মন্দিরের ওই খাড়া ধোয়া, মায়ের যে খাড়া সেটা ধোয়া জল ছিল, সেটাই দাদুই আমাদের দিয়েছিল রাখার জন্য বাড়িতে। তো বাবা ওই খাড়া ধোয়া জল আর আশীর্বাদী কিছু ছিল এই মায়ের, সেগুলো নিয়ে তাড়াতাড়ি এলো, সে দৌড়ে নিয়ে গিয়ে গেল এবং ওই যেই ঠেকালো এই আশীর্বাদের বউটার মাথায়, সঙ্গে সঙ্গে বউটা নর্মাল কিছুটা হলো এবং খাড়া জল ধোয়ালো, মানে খাড়া মানে ধোয়া যে জলটা সেটা খাওয়ানো হলো এবং বউটা কিছুটা নর্মাল হলো। ওই দিন শনিবার ছিল, তো সবাই ভাবলো হয়তো সবাই ঠিক, সে এখন ঠিক হয়ে গেছে। তো বাবা বললো যে এই আশীর্বাদী ওকে ওর কাছে রেখে দিও, আর তোমরা সবাই এবার আস্তে আস্তে শুয়ে টুয়ে পড়ো এবং সবাই ওর সাথে মানে ওকে একা যাতে কেউ না ছাড়ে এখন। তো সবাই বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আবার সবাই উপরে চলে এলো আমরা, আর কিছু হচ্ছে না এখন। এবার এখানে ওরা একটা ভুল করে ফেললো, ওদের বাড়িতে ওই দিন চিকেন রান্না হয়েছিল। ওরা ভাবলো যে বউটা হয়তো নর্মাল হয়ে গেছে, বউটাকে চিকেনই খেতে দিয়েছে। বাচ্চাগুলো যে ছিল আমাদের সাথে সেরা আবার নিচে চলে গেছিল। বউটা নাকি যে চিকেন দিয়েছে এক টুকরো মুখে দিয়ে সে ওই বিচ্ছিরি একটা হাসি, ওই হি হি করে হাসতে শুরু করেছে। আবার চোখগুলো ঠিকরে বেরিয়ে আসবে, আবার ওরম ভাবে শুরু করেছে সব তাণ্ডব। এবং তার একটাই কথা যে সে এখানে থাকবে না, একে নিয়ে চলে যাবে, সেই বউটাকে নিয়ে। এবার তো আটকে রাখা যাচ্ছে না। এবার বাবাকে বলেছে তোমরা কেন করলে, তোমরা কি মানে মাংসটা কেন খাওয়াতে গেলে, এমনি শনিবার আজকে এই কাজটা কেউ করে? কোনোভাবে যদি আটকে রাখা যায় তাকে, এই বউটাকে। সারা রাত আমাদের বাড়িতে সবাই একজনও ঘুমায়নি আমরা। ওই তাণ্ডব, ওই চাল জোরে জোরে চিৎকার করছে, মানে পুরানো মানে বাড়ি যেন কেঁপে উঠছে এক এক চিৎকারে। ওই বাচ্চাগুলো যে ছিল ওরা আমাকে পুরো যেন জড়িয়ে ধরে আছে, মানে দাদা দাদা বলে জড়িয়ে ধরে আছে, এত ভয় পেয়ে গেছে ওরা। এবং সবাই আমরা প্রচন্ড ভয় পেয়েছিলাম, প্রচন্ড। তারপর ওই যে কাকিমা ছিল, তার যে বাবা ছিল, সে একজন তান্ত্রিককে তারপর কল করে, সেই তার দেশেই তাকে ফোন করা হয়, তার বাবাকে সে তান্ত্রিককে কল করে। তান্ত্রিক বলে যে ওনাকে, এই যে বউটাকে ওই হলুদ পোড়া আর আরেকটা কি লুকিয়ানো সব বলছিল, ওগুলো সব শোকাতে এবং সব দিতে, তাতে আপাতত আজকের রাতটা স্টেবল হয়। পরের দিন ওই বউটাকে হাতে নিয়ে ওনার কাছে চলে যান। বউটা তো যাবে না কোনো মতে কোথাও, আর কিছু শুকবেও না, বিশাল তাণ্ডব করছে। মানে একটা বউ যার মানে এত রোগা পাতলা, সে ওই তিনজন ওরম ভাবে ভালো, এরম ভাবে মানে যথেষ্ট ভালো বডিওয়ালা ছেলেদেরকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে রীতিমতো, তাকে আর ধরে রাখা যাচ্ছে না। তো যাই হোক, ওর মাঝে শোকানো হলো। কাকিমা তখন সাহস করে জিজ্ঞেস করলো যে কে তুই? তখন বউটা তাকালো, বলছে কে তুই মানে, তোর কি মনে হয় আমি এখানে একা আছি? তোর কি মনে হয় আমি এখানে একা এসেছি? কাকিমা তো অবাক, মানে একা নয় মানে? বলছে আমরা 5 জন আছি, 5 জন। শুধু এটুকুনি বলেছে, হাসছে। ওই দিন রাতটা কোনোভাবে আমরা সবাই কাটালাম। পরের দিন ওই বউটাকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে যাওয়া কথা উঠছিল, তবে ওই তান্ত্রিকের কি একটা হয়, তান্ত্রিকের কাছে নাকি আর নিয়ে যাওয়া যায়নি, মানে কোনোভাবে। কি করা যাবে? তো ঠিক হলো যে ওই এখানে ওই কোনো এটা আরেকটা ওই আছে মাজাব কিছু একটা হলো, ওখানে তাকে নিয়ে যাওয়া হবে বউটাকে। ওখানে নিয়ে যাওয়া হলো। সে সারা রাস্তা সব ঠিকঠাক ছিল। কাকিমা পরে বলছিল যে বউটা যেই মাঝাবে যখন এই যে মসজিদ যায়, মসজিদের ওখানে যখন চৌকাঠে পাড়া দিল, আবার শুরু করেছে তাণ্ডব। লাকিলি ওখানেই যে মৌলবি ছিল, মৌলবি, সে ছিল ওখানেই। তো এই বউটাকে ধরেছে। ধরে একটা জিনিস জানা গেল যে ওরা মানে যে যারা ছিল টোটাল ওরা 5 জন ছিল, বাট ওরা কেউ এখানকার নয় এবং বউটাকে সম্পূর্ণভাবে পজেস্ট করতে পারে না, বাইরে দিয়ে এসছে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস যেটা ওই যে ওঝা মানে যে মলবি ছিলেন উনি বললেন, ওরা 5 জনই আমাদের বাড়িতে ঢুকতে পারছিল না। কারণটা কেন? কারণটা হচ্ছে আমাদের বাড়িতে এমন কিছু একটা জিনিস আছে যেটা এদের থেকেও বেশি শক্তিশালী, এই 5 জনের মিলিত শক্তির থেকেও বেশি শক্তিশালী, যেটা ওদেরকে নিজের রাজত্বে ঢুকতে দিচ্ছে না। মানে এটা হচ্ছে ওর রাজত্ব, ওখানে 5 জনকে ঢুকতে দিচ্ছে না। এটা শুনে তো আমাদের রীতিমতো মানে আমরা ভাবছি এটা আবার কি হলো, বাইরে দিয়ে এসে ঢুকতে পারছে না, মানে আমাদের মাথায় তো কিছুই আসছে না। ওইদিকে বাবা যে অফিস কালি, তাকে যে সে যে মাটি টাটি সব নিয়ে গেছিল, আমাদের এই বাড়ির মাটি, যাদবপুরের বাড়ির মাটি, উনি তার পরের দিনই আমার বাবাকে ফোন করেছেন। বলছে আমার বাবাকে যে তুমি ওই যাদবপুর বাড়ির কথা ভুলে যাও,
বাবা বলছে কেন? বলছে ভুলে যাও, আর যত তাড়াতাড়ি পারো বাড়িতে একটা কালী পুজো দেওয়ার চেষ্টা করো, বা আমি যেটা বললাম সেটা করো, তাহলে কিন্তু চাপ আরো বাড়বে। বাবা তো বুঝতে পারছে না, বলছে বাবা যে এটা আপনি কেন বলছেন, যদি একটু মানে ওপেনলি বলেন। বলছে তখন এই যে ওই তান্ত্রিক ওই আঙ্কেল যে বাবাকে, যে তোমাদের যাদবপুর বাড়িতে কাল পুরুষের বাস, এবং তার জন্য তোমাদের সাংসারিক সব ঝামেলা লেগে আছে, এবং তুমি যেখানেই যাও না কেন ওই যাদবপুর বাড়ির ওই যে ব্যাপারটা, ওই সমস্যা তোমাকে সব সময় চেস করে যাবে, যতদিন না তুমি এটাকে কাটাচ্ছ কোনো বিধি বা এইসব পুজো, কালী পুজো দিয়ে। আর তোমার পর তোমার ছেলের উপরে সেটা থাকবে, তোমার উপর তোমার ছেলের উপর সেটাও থাকবে। আর এখন যে তোমাদের বাড়ি সেটা হচ্ছে, ওইটা ট্রিগার আপ হতো না, এত কিছু ট্রিগার আপ হয়েছে ওই যাদবপুর বাড়ির কালপুরুষের পাশ, ওই কালপুরুষ চেস করছে, এবং তার যে একটা শক্তির এফেক্ট, সেটার কারণেই এত কিছু হচ্ছে তোমাদের সাথে, সব যা যা বাজে ঘটছে। তো ওইটা আগে তোমাকে কাটাতেই হবে। তো বাবা এখন এই রিসেন্টলি আমাদের এখন কিছু আমরা করিনি, আমরা প্ল্যানিং করেছি যেগুলো সব করব, আমার সামনে সব এক্সাম, তো সব হয়ে গেলে তারপর করব। এবং তুমি কৌস্তব দা, যেই বাড়ি জুড়ে, যে সোনারপুর বাড়ি জুড়ে এত ঘটনা, আমরা স্টিল ওই বাড়িতেই থাকি কিন্তু এখনো, সব থেকে বেশি ক্রিটিক্যাল লেগেছে আমার। এবং এই বাড়িতে এখনো স্টিল থাকি। এবং হ্যাঁ, কি বলতো, মানে নিজের বাড়িতে না, নিজে যদি বন্দি হয়ে যাও যেটাকে বলে, ওই ওল্ড পার্টে আমরা খুব কম যাই, খুবই কম, খুবই কম। এখন যদিও আমি ওই জায়গাতেই আছি, ওই ঘরে বসেই তোমায় ঘটনাগুলো বলছি আমি সব। আর এখানেই পড়াশোনাটা করো, এই বাড়িতে থেকেই। হ্যাঁ, আমি সব এই বাড়িতে থেকেই এখন আছি। শুধু মায়ের আশীর্বাদ, আমরা এখন সব জায়গাতেই ওই শিবানী মায়েরই ছবি লাগিয়েছি, যাতে মানে অ্যাটলিস্ট কোনো ক্ষতি না হয়। দেখছি, বুঝছি, এখনো অল্প অল্প দেখতেও পাই, বুঝতেও পাই, সবই হয়, বাট যাতে কোনো ক্ষতি না হয় তার জন্যই মায়ের আমরা সবসময় আরাধনা করি, বাড়িতে পুজো আচ্ছা করি সবসময়, যাতে অ্যাটলিস্ট কিছু কারণ না হয়ে যায়। এবং আমি এখনো সেই ঘটনাগুলো ওই ঘরে দাঁড়িয়েই বলছি তোমাকে, আমি যে ঘর জুড়ে এত ঘটনা। এই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, অ্যান্ড সবার সাথে এই এপিসোডটা শুনে আপনি কেমন অনুভূতি পেলেন সেটাও আমাকে জানাবেন। আপনারা যদি আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান আপনার নিজের লাইফের, তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195 এই নম্বরে। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে